আসসালামু আলাইকুম। ব্রেইন কনভারসেশন, ব্রেইন আলাপ। আমাদের আজকে টপিক হচ্ছে নারীবাদ এবং সেকুলারিজমের আড়ালে হাসিনা রেজিমের আসল রূপ। আমি জ্যোতির রহমান, আর আমার সাথে আছেন দিলশানা। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা শুরু করছি। শুরু করার আগে আমরা আমাদের শহীদদের, জুলাই আন্দোলন এবং সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্মরণ করছি। তাদের আত্মত্যাগের জন্যই আজকে আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারছি। আরো স্মরণ করছি, অ্যাকনলেজ করছি সকল সহযোদ্ধাদের, সকল আহত যোদ্ধাদের, এবং আমাদের সংকল্প যে তাদের আত্মত্যাগ বৃথা হবে না, আমরা আমাদের কাজ করে যাব। দিলশানা, আপনাকে স্বাগতম। আমরা কথা বলছি। আমরা তো জানি যে শেখ হাসিনার পতন ঘটেছে, তিনি পালিয়ে গেছেন, কিন্তু তার আগে আমরা যদি কয়েক মাস আগেও যাই, আম, এই বছরের শুরুতে, 2024-এর শুরুতে, 2024-এর মাঝামাঝি পর্যন্ত বিদেশি মিডিয়াতে, থিঙ্ক ট্যাঙ্কগুলিতে হাসিনার যে ইমেজটা ছিল, যে তাকে বলা হতো বাংলাদেশে এশিয়ার আয়রন লেডি। হ্যাঁ, এবং বলা হতো যে এরকম যে সে মানে ওকে, শি ইজ নট ডেমোক্রেটিক, সেটা হয়তো অনেকে মেনে নিত। কিন্তু তারপরে বলা হতো যে এরকম যে হ্যাঁ, সে তার শাসন ইয়েটা আর কি, রেজিমটা আনডেমোক্রেটিক ছিল, অথরিটেরিয়ান ছিল, কিন্তু তারা কিছু ভালো কাজ করেছে। একটা তো ছিল উন্নয়নের বয়ান, কিন্তু আরেকটা ছিল যে বাংলাদেশকে একটা সেকুলার প্রোগ্রেসিভ দেশ হিসেবে হাসিনা গড়ে তুলেছে। ইয়ে হচ্ছে, এটা একটা বয়ান ছিল বিদেশি নিউজ পেপারগুলিতে। আপনি যদি দেখেন, আমরা যদি দেখি, টাইম ম্যাগাজিনে, ইকোনমিস্ট, ফাইন্যান্সিয়াল টাইমস, নিউ ইয়র্ক টাইমস, এগুলি গত বহু বছরের আর্কাইভ ঘাটলেই দেখা যাবে। তারা যে মানে বাংলাদেশ বিরোধী তা না, তারা স্বীকার করছে যে হাসিনা অথরিটারিয়ান, কিন্তু একজন ভালো অথরিটারিয়ান, যে এই ভালো ভালো কাজগুলি করছে। এই একটা বয়ান কিন্তু ছিল। তো আমরা আজকে সেই বয়ানটা নিয়েই কথা বলবো, যে এটার পিছনে কি ছিল, বাংলাদেশে এটার পিছনে কি ছিল, এবং এটার ইম্প্যাক্টটা কি হয়েছে, এটা কিভাবে আমাদের পলিটিক্সকে, হাসিনার 15 বছরের শাসনকে দীর্ঘায়িত করেছে সেটা। এবং তার সাথে আমরা আবার এটাও কথা বলবো যে এরকম যে যেসব কনসার্নস ছিল, সেগুলির ভ্যালিডিটি কতখানি, এগুলি কি সব প্রোপাগান্ডা ছিল, নাকি আসলে এখানে কিছু মানে জেনুইন কনসার্নস ছিল। জেনুইন কনসার্নস যদি থাকে, সেগুলির এখন অবস্থা কি, অ্যান্ড হোপফুলি তারপরে আমাদের এখন কি করণীয়। দিস ইজ দ্য বিগ পিকচার। ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, জ্যোতি ভাই, এটা আসলে এই সময়ে খুবই প্রাসঙ্গিক এবং খুব জরুরি একটা আলোচনা আসলে। কেন এই সময়ে জরুরি আলোচনা? কারণ আপনি দেখবেন যে ওয়ার্ল্ড ওয়াইড একদম বিশ্ব গণমাধ্যম, যেখানে ভারতের নেতৃত্বে বলা ভালো এবং বাংলাদেশের তথাকথিত শব্দটাকে আমি বলবো না, কোড অ্যান্ড কোড প্রগতিশীল মনা, প্রগতি মনা, এই যে একটা বর্গ, এই যে একটা ঘরানা, এই ঘরানার মধ্যে দেখবেন যে পুরো বাংলা জুলাইয়ের যে অভ্যুত্থান এবং তার পরবর্তীতে ইউনূস সরকার, এই সমগ্রটাকে একটা জঙ্গি ইসলামী উত্থান এইভাবে পোর্ট্রেট করার একটা কিন্তু সাংঘাতিক চেষ্টা আছে। যে চেষ্টাটার মূল ভূমিকা পালন করছে হচ্ছে কি ভারত। আবার সেইখানে তার মানে তার অপোজিট বয়ানটা কি? তার বিপরীত বয়ান হচ্ছে সেকুলার, প্রগতিশীল, মুক্তির দিকে, নারীর পক্ষের একটা রাজনৈতিক বয়ান। তাহলে সেই রাজনৈতিক বয়ানের আপহোল্ড কারা, কারা সেটা ধারণ করে? কোড অ্যান্ড কোড তারা বলছে না, কিন্তু তারা একদম বিহাইন্ড দ্য সিন প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে যে তার মানে ইউনূস সরকার বা জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে যে সরকারটা যদি আপনার ইসলামীপন্থী জঙ্গিপন্থী হয়, তাহলে আগের সরকার কি ছিল? দেখেন কিভাবে কথা না বলেও ন্যারেটিভটা আসলে ক্রিয়েট করা যায়। তারা বলছে না, কিন্তু তারা এই সরকার এবং হচ্ছে জুলাই আপরাইজিংকে ইসলামিক জঙ্গি পোর্ট্রেট করার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যে শেখ হাসিনা সরকার হচ্ছে কি আসলে প্রগতিশীল ছিলেন, তারা নারীর পক্ষে ছিলেন, তারা হিন্দু মাইনরিটির পক্ষে ছিলেন। এই ধরনের বয়ানগুলা কিন্তু তারা নিয়ে আসছে। একটা হচ্ছে কি, আপনি যে বাস্তবতার কথা বললেন যে সারা বিশ্ব তাকে যেভাবে চেনে, হ্যাঁ, ওইটাকে ধরেন আমি যদি একপাশে রাখিও, রেখে আমি ধরেন গত 4 মাসে শুধু আমরা গত 4 মাসের বাস্তবতা যদি দেখি, তাহলে মাঠে আমরা কি দেখেছি? নারীর উপর আক্রমণ হচ্ছে, এটা প্রতিষ্ঠা করার চেষ্টা দেখেছি। মাইনরিটির উপর আক্রমণ হচ্ছে, এটা প্রতিষ্ঠা করার চেষ্টা আমরা দেখেছি। পাহাড়ের উপর আক্রমণ হচ্ছে, সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা আমরা দেখেছি। আমি কোনো চেষ্টাকেই বা বাংলাদেশের মাঠে যে বাস্তবতা আছে, এগুলি কোনোটাকেই আসলে ডিনাই করার পক্ষে না। তাহলে এই যে কনফ্লিক্ট গুলাকে, বা এটা তো আসলে এক্সিস্টিং বাস্তবতা, সেই বাস্তবতাগুলাকেই কেন হচ্ছে গিয়ে তুলে নিয়ে আসার চেষ্টা করা হলো? বা আমি আরো যদি ন্যারো ডাউন করে ফেলি, রাজনৈতিক ভাষায় যদি বলি, যে ট্রাম্প কার্ড হিসেবে কেন
এই কার্ডগুলোকেই ব্যবহার করার চেষ্টা করা হলো এবং চেষ্টা করার মধ্যে দিয়ে আওয়ামী লীগের পক্ষে বয়ান সৃষ্টি করার চেষ্টা করা হলো। এই জায়গাটা বোঝা খুব জরুরি। তার মানে গত ১৬ বছরে, যেটা দিয়ে আপনি শুরু করলেন, যে গত ১৬ বছরে কোড আনকোড, লিখিত অলিখিত অথবা যেভাবেই হোক, শেখ হাসিনার রেজিম, শেখ হাসিনার আওয়ামী লীগের রাজনৈতিক বয়ান, তারা এটার উপর দাঁড়িয়েছিলেন। যেভাবেই হোক তারা প্রতিষ্ঠা করেছেন যে আওয়ামী লীগ মানে সেকুলার, শেখ হাসিনা আওয়ামী লীগ মানে সেকুলার দল, শেখ হাসিনা আওয়ামী লীগ মানে নারীর পক্ষের দল, শেখ হাসিনার আওয়ামী লীগ মানে হিন্দু মাইনরিটির পক্ষের, পাহাড়ের পক্ষের। এই ধরনের পলিটিক্যাল ন্যারেটিভ বয়ানগুলো কিন্তু তারা, আপনি যে রেফারেন্স দিলেন, শুধু যে ফোর্বসে এসছে, শুধু যে টাইম ম্যাগাজিনে এসছে তাই না, আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনার একটা সেকুলার এবং উইমেন হিসেবে একটা ইমেজ কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে। হুম। তাহলে এখন দেখেন এই ইমেজটা আবার জরুরি কেন, এটাও খুব বোঝা জরুরি। বাংলাদেশ, আমরা আমরা তো বলছি যে মানি না মানি, বাংলাদেশ হচ্ছে গিয়ে একটা ইসলামিক অধ্যুষিত, একদম মেজরিটি হচ্ছে ইসলামিক জনগোষ্ঠী। তাহলে ইসলামিক মনোভাবাপন্ন অথবা ইসলাম ধর্মের জনগোষ্ঠীর মধ্যে একজন নারী যিনি সেকুলার, কনসেপ্টটা কি পাওয়ারফুল ধরতে পারছেন? আমাদের পশ্চিমা ন্যারেটিভের জন্য পাওয়ারফুল, আবার আমরা যে প্রগতিশীল এটা দেখানোর জন্য সাংঘাতিক রকমভাবে পাওয়ারফুল। সো যে কোনো প্রগতি মনা বা পশ্চিমা প্রগতি ভাবাপন্ন দেশের জন্য, সমাজের জন্য এইটা আসলে খুব লুক্রেটিভ একটা আইডিয়া। দ্য আইডিয়া অফ সেকুলারিজম টু সেল, দ্য আইডিয়া অফ সেকুলারিজম when it becomes a product, সাংঘাতিক আকর্ষণীয়। আপনি যদি একটা থার্ড পার্টি হিসেবে আপনি দেখেন, চারি বাপরে কি সাংঘাতিক ব্যাপার, একটা ইসলাম অধ্যুষিত একটা দেশ, যে দেশের নারী নেত্রী হচ্ছে নারী, আবার সে হচ্ছে সেকুলার, আবার সে হচ্ছে কি নারীদেরকে প্রমোট করে। সো সাংঘাতিক গ্ল্যামার ক্যারি করে কিন্তু এটা। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু একটা আয়রনি আছে। আয়রনি হচ্ছে যে আমাদের আরেকজন নারী নেত্রী ছিলেন, তাকে আবার বাংলাদেশের, মানে আমরা যদি বাংলাদেশি বা সাবকন্টিনেন্টাল মানে ফ্যাশন কালচারের দিকে ইয়ে করি, তার ফ্যাশন সেন্স ছিল হচ্ছে আপনার মানে গ্ল্যামারাস শাড়ি এবং সেরকম ইয়ে। সো শি হ্যাড দ্যাট কাইন্ড অফ থিং, যেখানে হাসিনার ইমেজটা ছিল হচ্ছে যে উনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন অ্যান্ড সো অন। সো নট, ওই দুজনের মধ্যে আপনি যদি পিওর ইমেজটা দেখেন, হাসিনা ইজ নট দ্য মোর সেকুলার ওয়ান, শি ইজ মোর ইসলামিক টাইপের ইমেজটা। আবার যখন বিএনপি সরকারে ছিল, তারাও কিন্তু সেটা সেল করতে পারতো, বিকজ তাদের যেসব কাজ ছিল, যেমন মেয়েদের জন্য স্কলারশিপ দেওয়া, হ্যাঁ, যেটা তো বিএনপির সময় শুরু হয়েছিল ব্যাক ইন 1992, গার্মেন্টস এন্ড সো অন। হিলারি ক্লিন্টনের সাথে খালেদা জিয়ার সেই 95-এ বেজিং উইমেন সামিটে ছিল। তো এই ইমেজগুলি কিন্তু তারাও করতে পারতো, কিন্তু সামহাও সেটা হয়নি। হোয়ারাজ হাসিনা তার আহ তসবি হাতের ছবি নিয়েও সেকুলার হয়ে গেছেন, যেখানে হ্যাঁ, খালেদা জিয়া তার মানে আহ, আহ, ইয়ে আর কি আপনার গ্ল্যামারাস শাড়ি পরে সিনেমার নায়িকাদের মতো ইয়ে থেকেও, মানে ইমেজটা হ্যাঁ, আমরা টু পুটিং ইট ব্লান্টলি, টু মানে হ্যাঁ, আপনার হ্যাঁ, হ্যাঁ, ইলাস্ট্রেট হ্যাঁ, করার জন্য, সেই ইমেজ হয়েও তিনি সেকুলার প্রোগ্রেসিভ পোর্ট্রে করতে পারেন নাই। আউটসাইড এটা বিএনপির ফেইলিওর বা তাদের ফেইলিওর ছিল, বা হতে পারে না এই কারণে। ওয়ারাজ হাসিনা তার তসবি হাতে জায়নামাজের ছবি দিয়েও আহ, খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট নিয়ে এসেছেন জ্যোতি ভাই। দ্যাটস ট্রু। ধরেন আমি যদি কম্প্যারিজনে যাই যে খালেদা জিয়া এবং শেখ হাসিনা কি কারণে হচ্ছে, কারণ দুজনই নারী নেতৃত্ব, তাহলে একজন আসলে সেকুলারিজম লেবাসটা বা ক্যানভাসটা কিনতে পারলেন, আর একজন সেকুলারিজম ক্যানভাসটা কিনতে পারলেন না। এখন আমি যদি একদমই আপনার ওই জায়গা থেকে নারী অর্থে দেখি, ধরেন নারীর জৈবিক, আমি স্বীকার করি না করি, নারীর জৈবিক অ্যাপিয়ারেন্স একটা বিষয়। তার মানে সেক্সুয়ালিটি ইন টার্মস অফ, সেইটাই আমি বলছি না যে যৌন আবেদনময়িতার এই বিষয়টা আমি অ্যাড্রেস করছি না। ইন টার্মস অফ উইমেনহুড, ইন টার্মস অফ উইমেনহুড বা একজন উইমেনের যে চারিত্রিক গড়ন থাকে, চারিত্রিক গঠন থাকে, সেটা নিয়ে ধরো আমাদের কিছু তাত্ত্বিক বিতর্কের জায়গা আছে, যে এটা যে একজন নারী আসলে, ধরেন পুরুষের ক্ষেত্রে যে আলোচনাগুলো হয় না, পুরুষ ডমিনেন্ট সোসাইটি হওয়ার কারণে, প্যাট্রিয়ার্কাল সোসাইটি হওয়ার কারণেই নারীর ক্ষেত্রে যে আলোচনাগুলো হয়, এবং আমরা ওগুলো চ্যারিশও করি, আমরা করিও আলোচনা, যে একজন নারীকে পাবলিক স্ফিয়ারে অ্যাপেয়ার করতে হলে কেন তার নারীত্বকে বর্জন করে আসতে হবে, কিংবা সমাজের কাঠামো অনুযায়ী কেন আমাকে সেই পাপ করে আমাকে আসতে হবে। এই তর্কটা আসলে আমাদের নারী, আমরা যারা মনে করি যে নারীবাদ বা নারী ইস্যু নিয়ে কাজ করা, মোদ্দা কথা তাত্ত্বিক জগতের, এটা কিন্তু বাংলাদেশে একটা প্রতিষ্ঠিত তর্কের জায়গা আছে।
আমি যদি আপনার ওই যদি আমার আলোচনা আপনার শুরুর প্রশ্নটা কিন্তু আমি অ্যাড্রেস করিনি, ওটাতে আমি পরে যাবো, হ্যাঁ, কিন্তু ইটস এ আমরা ভেরি আসবো। ইন্টারেস্টিং হ্যাঁ, ডাইমেনশন। এটা একটু করে নিই, যে তাহলে আমি যদি নারীর যে চরিত্রায়ন ক্যারেক্টার হিসেবেই আমি যদি দেখি যে একজন নারী তার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, তার যে শারীরিক যে আকর্ষণের জায়গাটা, কি কারণে আমাকে সেটাকে ঢেকে মুছে ছেপে আসতে হবে, কিংবা রাজনৈতিক প্রয়োজনেই কেন বা একজন নারী তার স্বকীয়তা হারিয়ে তাকে হচ্ছে গিয়ে সমাজের পিতৃতান্ত্রিক পুরুষের রিকোয়ারমেন্ট অনুযায়ী নিজেকে সাজিয়ে আসতে হবে। এইটা কিন্তু আমাদের বিরাট বড় একটা ডিবেটের জায়গা। সেই ডাইমেনশন, সেই ডিবেটকে যদি আমি ফোকাস করি, আপনি যদি দেখেন যে কথাগুলো আপনি বললেন, শেখ হাসিনা যখন রাজনৈতিক অঙ্গনে এসছেন, উনি কিন্তু অনেক বেশি আমাদের ধর্মীয় পুরুষরা, আমাদের ধর্মীয় প্যাট্রিয়ার্কি, আমাদের কিংবা রাজনৈতিক পুরুষেরা যেমন করে চায় তেমন করে নিজেকে সাজিয়ে এসছেন। যেটা প্রয়োজনে উনি হজ করে এসে নিজেকে হিজাব করা, জি, কিংবা হচ্ছে কি তুলনামূলকভাবে কাতার সুতি শাড়িটা ভাঁজ করে পরা, অনেক খোলামেলা পরে, মানে আরো যদি আমি একেবারে টু দ্য পয়েন্ট শব্দ দিয়ে বলি, শরীর না দেখিয়ে হাজির হওয়া। ঠিক আছে? তাহলে শরীর না দেখিয়ে রাজনৈতিক অঙ্গনে হাজির হওয়া, এই রিকোয়ারমেন্টটা আসলে কার? একেবারে সুনির্দিষ্ট করে বললে আমাদের প্যাট্রিয়ার্কি সোসাইটির, আমাদের পিতৃতান্ত্রিক সমাজের, এবং আমাদের যে ধর্মীয় অনুশাসন যে বেঁধে দেয়, সেই জায়গা থেকে হচ্ছে গিয়ে নারী কিভাবে সামাজিক জায়গায় হাজির হবেন, সেটার কোড অ্যান্ড কোড রিকোয়ারমেন্ট আছে। সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী শেখ হাসিনা কিন্তু হাজির হলেন। হাজির হওয়ার পরও তাহলে যেই কোড আনকোড, যেই ক্যারেক্টারিস্টিকটা সরাসরি ভাবে কিন্তু আমরা যারা নিজেদেরকে মনে করি যে সেকুলার বা আরো করে বলে প্রগতিশীল বলাই ভালো, সেকুলারের চেয়েও আমি বলবো যে যারা নিজেদেরকে প্রগতিশীল বা নারীবাদী, নারীর পক্ষে বয়ান হাজির করেন, সর্বতভাবে কিন্তু তাদের বয়ানের পরিপন্থী, একেবারে পরিপন্থী। এটা কিন্তু কমপ্লিটলি কন্ট্রোডিক্ট করে। আমরা তো মনেই করি যে নারী তার এজেন্সি নিয়ে হাজির হবেন, তার স্বকীয়তা নিয়ে হাজির হবেন। সেইখানে যদি আপনি দেখেন খালেদা জিয়ার যে গোলাপি রঙের শাড়ি, খালেদা জিয়ার যে পার্পেলের গহনা, তিনি কিন্তু তার জীবনের শেষ দিন পর্যন্ত কম্প্রোমাইজ করেননি। আমি এখানে খালেদা জিয়ার ভুরুকে আনতে চাই। খালেদা জিয়ার ভুরু ইজ এ ভেরি সিগনিফিকেন্ট পলিটিক্যালি। এখন এটা খুবই পলিটিক্যালি সিগনিফিকেন্ট। আপনি দেখবেন আমাদের রাজনৈতিক নারীরা, রাজনৈতিক নারীবাদীরা খালেদা জিয়ার ভুরুটাকে ট্রল করেন, কিন্তু আমি যদি নারীর চরিত্রায়নে খালিদা জিয়ার ভুরু এবং তার পার্পেলের গহনা এবং তার গোলাপি রঙের শিফন শাড়িকে আমি নারীর একদম সাজের অংশ হিসেবে আনি, তাহলে এই জিনিসগুলো কি? একদম খালেদা জিয়া যখন এটা, আমি সরি যে, কিন্তু এটা আসলে পক্ষে যাবে, আমার কিছু করার নেই। আমার এই তো ভাই মানে, রাজনৈতিক না মানে, আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ, হচ্ছে গিয়ে আমার একদম নিউট্রাল, সত্য বলার রাজনীতি, সেই শিওর, জায়গা থেকে আমি আসি। কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। ধরেন আমরা যখন নারীর এজেন্সি বলি, নারীর স্বকীয়তা বলি, তখন সেই নারীর স্বকীয়তা তার সাজ পোশাক সহই স্বকীয়তা আসে। যে কারণে ধরেন এখনকার অন্তত নারীবাদে আমরা যে এই যে গৃহহীন, যে নারীটা গৃহে থাকেন, তথাকথিত মহিলা বলে আমরা যাদেরকে আইডেন্টিফাই করি, সেই নারীদের তার স্বকীয়তা এজেন্সি সহ আমরা বাইরে আসতে বলছি। যে নারী বোরখা পরেন, তার এজেন্সি সহ আমরা বাইরে আসতে বলছি। তার মানে নারীর এজেন্সি এখানে ভেরি একদম ক্রুশিয়াল, যে তাহলে নারীর এজেন্সিকে এই মুহূর্তে আমরা অ্যাডমিট করছি তার সাজ পোশাক সহ এজেন্সি। শুধুমাত্র আমি কম সাজি, আমি বামপন্থী না একটা ঘরানা থেকে এসছি বলেই আমি খুব সিগনিফিকেন্ট বা সুপিরিয়র নারী, এই ডাইকোটমি কিন্তু আমরা ভেঙে দিতে চাচ্ছি, যে নারীরও যে সুপিরিয়রিটির যে প্র্যাকটিস আছে, সেই জায়গা থেকে দেখেন, ওই জায়গা থেকেই আসলে আমরা এতদিন পর্যন্ত খালেদা জিয়ার যে সাজ পোশাক, সেটাকে কেন্দ্র করে যে তাকে তাকে তার যে ভুরু, সেটা যে আলোচনায় হয়ে আসে কেন? কারণ প্রতিবাদী নারী, আন্দোলনের নারী, রাস্তার নারীর আমাদের মাথার মধ্যেও একটা সুপিরিয়রিটি, একটা চরিত্রায়ন আছে, যে চরিত্রায়নকে কেন্দ্র করে রাজনৈতিক নারীকে আমরা হচ্ছে কি সুপিরিয়র ভাবি, যে আচ্ছা একদম শক্তভাবে সেই মানে, যে কারণে আমি আমার মার্চে সুপিরিয়র, কারণ হচ্ছে কি আমি একদম জোরালো গড়ায় কথা বলতে পারি, আমি হচ্ছে গিয়ে আপনার একদম মানে সমাজের গ্রহণযোগ্য একটা চরিত্রেতে আসতে পারি, ভয়েস রেইজ করতে পারি। আমার মা কিন্তু দেখেন আমার চেয়ে ইনফিরিয়র নারী, অথচ আপনি যদি জীবন সংগ্রামে দেখেন, আমি আমার মার ধারের কাছেও নাই। আমাকে তো তৈরি করেছেন আমার মা, আমার মা কিন্তু গৃহিণী। তাহলে জীবন সংগ্রামের টার্মসে আমার মা কিন্তু আমার চেয়ে এই রাজনৈতিক অঙ্গনে ইনফিরিয়র নারী, কিন্তু জীবন সংগ্রামের টার্মসে তিনি সুপিরিয়র নারী।
যে কোনো অর্থে আমার চেয়ে অনেক বেশি সংগ্রামী। তাহলে সেই জায়গা থেকে নারীর এজেন্সিকে যদি আমরা নতুনভাবে সংজ্ঞায়িত করি, সেইখান থেকে আমি খালেদা জিয়া এবং হাসিনাকে যদি দেখতে চাই, খালেদা জিয়া বরং তার জীবনে তিনি ছিলেন একজন ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসা নারী। ক্যান্টনমেন্টের নারীদের কিন্তু এক ধরনের নিজস্ব, আমরা আমরা সেটাকে চ্যারিশ করি বা না করি, তাদের এক ধরনের লাইফস্টাইল আছে, তাদের এক ধরনের লাইফস্টাইলের সংজ্ঞায়ন আছে সেই নারীদেরকে। উনি কিন্তু তার জীবনের শেষ দিন পর্যন্ত তার যে নারীর গ্রুমিং হয়ে ওঠা নারী, সেই এজেন্সিকে অস্বীকার করেননি। সেই সবচেয়ে ইন্টারেস্টিং, এই যে ধরেন শেখ হাসিনাকে, আমি আমি একাধিক ছবি আপনি অনলাইনে পাবেন, শেখ হাসিনাকে মুসলিম বা টুপি পরা বা হচ্ছে গিয়ে দাড়ি দাড়ি গোফওয়ালা, যেটা আমরা বলি যে দাড়ি টুপিওয়ালা করি, তো আমরা এই সংজ্ঞায়ন করি, কাজে বলতে হচ্ছে ক্যারেক্টারাইজেশনটা, সেই ধরনের পুরুষের সামনে নেতৃত্ব দিতে হলে তাকে ঘুমটাটা টানতে হয়েছে, তাকে শরীর না দেখানো পোশাক পরতে হয়েছে, তাকে কালো রঙের, হজ করে এসে তার যদি লেবাসটা আপনার মনে থাকে, কালো জি। রঙের হিজাব তাকে পরতে হয়ে তারপরে সেই সমস্ত মুসলিম পুরুষদের নেতা হতে হয়েছে। কিন্তু সেই জায়গায় যদি আপনি শেখ খালেদা জিয়াকে দেখেন, অসংখ্য ছবি আপনি পাবেন খালেদা জিয়ার গোলাপি রঙের শিফন শাড়ি পরা, যেখানে তার শরীরের বিশেষ বিশেষ অঙ্গ দেখাও যাচ্ছে, তার পেট দেখা যাচ্ছে, তার শরীরের খানিকটা অংশ দেখা যাচ্ছে, এবং সেইটা নিয়ে কি কনফিডেন্টলি উনি এই সমস্ত দাড়ি টুপি পরা আমাদের, আমি অশ্রদ্ধা করে বললাম না, শ্রদ্ধা না, রেখেই না, বললাম যে বুঝতে পেরেছি। সমাজের এই বর্গটাকে তিনি অ্যাড্রেস করেছেন। আপনি অসংখ্য আপনি এবং গুগলেই আপনি পাবেন যে দুই তিনজন নারীও নাই, একা নারী উনি বক্তৃতা দিচ্ছেন এবং সামনে সমস্ত হচ্ছে গিয়ে ইসলামপন্থী পুরুষেরা বসে আছেন। তিনি তার সাজ পোশাক কিন্তু এতটুকু কম্প্রোমাইজ করেননি। তার মানে তার যে নারীত্বের যে স্বকীয়তার যে সাজ পোশাক, যে মুক্তার মালা, যে পার্লের গহনা, যে হালকা শিফন শাড়ির পোশাক, একটুখানি বড় গলা ব্লাউজ, যেখান দিয়ে খানিকটা শরীর দেখা গেলেও তার তার নারীত্বকে তিনি কম্প্রোমাইজ না করে যে হাজির হওয়া, এইটাকে রাদার দেন, এখন আপনি কম্পেয়ার করেন, রাদার দেন নারীর এজেন্সি নিয়ে হাজির হওয়ার মধ্যে দিয়ে তারপরও তিনি সেকুলার কিংবা প্রগতিশীল হিসেবে হাজির হতে পারেন নাই, রেদার দেন তার নারীর যে স্বকীয়তা সেটাকে সম্পূর্ণভাবে কম্প্রোমাইজ করেও তিনি এটা কিনেছেন। এখন এই জায়গাটা আসলে প্রশ্নটা আসে যে ওই যে কথাটা আপনি শুরু করলেন, পলিটিক্যাল ন্যারেটিভ, রাজনৈতিক বয়ান। হাউ ডিড দিস হ্যাপেন? ইয়েস, হাউ ডিড দ্যাট হ্যাপেন, সেই জায়গাটাই আসে যে একটা দল কেমন করে আসলে পলিটিক্যাল বয়ানটা তৈরি করলেন, এবং খালেদা জিয়া পলিটিক্যাল বয়ানটা তৈরি করতে পারলেন না। খালেদা জিয়া বা বিএনপির প্রশ্নটা আমি আসলে এখানে ফুল স্টপ করবো, কারণ আমার মনে হচ্ছে আপনার অ্যান্সারটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি এবার ওভারঅল আসি যে আসলে যে এই রাজনৈতিক বয়ান এইটা আসলে কিভাবে তৈরি হয়। এখন পলিটিক্যাল দলগুলোর দুটো ভাগ থাকে, একটা হচ্ছে তাদের রাজনৈতিক চর্চা, প্র্যাকটিসে আমরা কি দেখি, আর একটা হচ্ছে পলিটিক্যাল বয়ানের মধ্যে আমরা কি দেখি। নট নেসেসারি রাজনৈতিক চর্চা এবং রাজনৈতিক বয়ান আপনার হচ্ছে গিয়ে হাতে হাত ধরে চলতে হবে। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে গিয়ে শেখ হাসিনা রেজিমের আওয়ামী লীগ, তারা যে রাজনৈতিক বয়ান হাজির করেছেন, তারা কি বাস্তব জীবনে সেটা প্রিচ করেছেন? ওইখানেই আসছে যে প্র্যাকটিক্যাল জীবনের রাজনৈতিক দলগুলোর যে চর্চা এবং তার যে বয়ান, দুটো এক হবে না। এক যে হয় নাই, সবচেয়ে কনফ্লিক্টিং অবস্থায় ছিল আসলে শেখ হাসিনার আওয়ামী লীগ। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ যতখানি হচ্ছে তাদের বাস্তব জীবনে চর্চা করেছে, আপনার এই যে বয়ান হাজির করেছে, আমরা তথাকথিত নারীর পক্ষে, আমরা সেকুলারিজমের পক্ষে, আমরা, তিনি তো ধরেন কওয়ামী কওয়ামী মা, তো তাকেই তো কওমি জননী, জননী। হ্যাঁ কওয়ামী জননী তো তার কপালেই পড়েছে না। তাহলে খালেদা জিয়া এত লম্বা সময় ধরে ইসলামপন্থীদের সাথে রাজনীতি করার পরও কিন্তু কওয়ামী জননী টাইটেলটা পায় নাই। এই টাইটেলটা দিতে গেলে ইসলামপন্থীদেরও বিপদ পড়তে হতো। আপনি শিফন শাড়ি পরা একটা নারীকে এত সহজে আপনি কওয়ামী রাইট, জননী দিতে পারবেন না তো। রাইট। দ্যাটস ওয়াই দেখেন, এই যে নারীর যে এজেন্সি, এইখানেই হচ্ছে কি নারীর এজেন্সি রোল প্লে করে। আপনি যখন নারী তার নারীত্ব এবং তার স্বকীয়তা নিয়ে হাজির হয়, তখন এত সহজ না তার তার পার্সোনালিটিটাকে ট্রেড অফ করা। যখনই আপনি নারী তার স্বকীয়তা হচ্ছে ভোলেটাইল হয়ে যায়, পোশাকের মধ্যে আমি বেঁধে দেই, যখনই হচ্ছে গিয়ে কতগুলো কোড আনকোড টার্মিওলজির মধ্যে নারীর স্বকীয়তা আমি বেঁধে দিই, তখনই হচ্ছে খুব সহজ হয়ে যায় তাকে কওমি জননী টাইটেল দেয়া, তাকে যার যা প্রয়োজন এই টাইটেলটা দিয়ে দেওয়া। কিন্তু যখনই আপনি আপনার এজেন্সি ট্রেড অফ করবেন না, তখনই কিন্তু টাইটেল দেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়।
হ্যাঁ, ধরেন এই যে আমি আমি তো প্রগতিশীল টাইটেলে নাই, ফার্দার তো নাই। নাই কেন? তার কারণ হচ্ছে আমাকে আপনি ভোলেটাইল করতে পারবেন না তো, আমাকে আপনি বুঝ দিতে পারবেন না তো। ওইটাই হচ্ছে বিষয় যে স্বকীয়তা নিয়ে যখন এই নারী হাজির হয়, তখনই তাকে টাইটেল দেয়া, কোডান করে বেঁধে ফেলা ইটস ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। আমি ওই ন্যারেটিভের প্রশ্নে চলে আসি যে তাহলে আসলে আওয়ামী লীগের ক্ষেত্রে যদি বলি যে শেখ হাসিনার আওয়ামী লীগ ১৬ বছরে তাদের যে রাজনৈতিক বয়ান এবং যে তাদের যে রাজনৈতিক চর্চা দুটো এক ছিল কিনা? আসলে ছিল না। ধরেন রাজনৈতিক বয়ানে তারা বলেছে তারা নারীর পক্ষের শক্তি। কিন্তু বাস্তবে যদি দেখেন এই যে আপনার এই আলোচনা আসার আগে আমি দেখছিলাম যে ২০১৩ সালে ৬ই ফেব্রুয়ারি কালের কণ্ঠের একটা রিপোর্ট। ওরা বিভিন্ন রিপোর্টের সামারাইজ করে রিপোর্টটা করেছে যে ২০২৩ সালের রিপোর্টটা ফেব্রুয়ারি মাসে, খুব বেশি আগে যায়নি, গত বছরে, যে শেখ হাসিনার আমলের ৫ বছরে শুধুমাত্র ৫ বছরের রেপের সংখ্যাই হচ্ছে ২৭,০০০। 27,000 হচ্ছে রেপ কেস, ধর্ষণের ঘটনা ঘটেছে। আর নারীর প্রতি সহিংসতার সংখ্যা কত ৫ বছর? ৬০,০০০। 60,000 এটা হচ্ছে ডকুমেন্টেড। এটা শুধু ডকুমেন্টেড যে বিভিন্ন মানে এটা তো এনজিও। হয়ই না, তাই না? অনেক তো ডকুমেন্টেশন আসলে হয়ই না। এক্স্যাক্টলি, এগুলি হচ্ছে গিয়ে যেটা পত্রিকা এবং হচ্ছে গিয়ে আপনার থানার ডকুমেন্টেড হচ্ছে এই সংখ্যা। ফরগেট অ্যাবাউট আনডকুমেন্টেড। তাহলে আপনি আমাকে বলেন, যাদের সবচেয়ে বড় ঝান্ডা ছিল নারীবাদ, যাদের সবচেয়ে বড় বড় ঝান্ডা, যারা হচ্ছে গিয়ে নারী অধিকারকে, নারীবাদকে বিক্রি করেছে, যারা সেকুলারিজম এবং এগুলিকে বিক্রি করেছে, তাহলে সেই আমলে কি করে এই সংখ্যাটা হয়? তাহলে যেই আমলে ২৭,০০০ নারী ধর্ষণের শিকার হয়, যে সরকারের আমলে ৬০,০০০ হচ্ছে আপনার নারীর বিরুদ্ধে সহিংসতার ঘটনা ঘটে, ভোট দেওয়ার জন্য যে এখানে ধানের শীষে ভোট দেওয়ার জন্য বেগমগঞ্জে যদি গণধর্ষণের ঘটনা যদি ঘটতে পারে, তাহলে একদম সরল, আপনি ফরগেট অ্যাবাউট তথ্য, ফরগেট অ্যাবাউট তথ্য, ফরগেট অ্যাবাউট এভরিথিং, আপনি আন্তর্জাতিক মানদণ্ড ভুলে যান, খুব সরল কমন সেন্সে আপনি নিজেকে জিজ্ঞেস করি আমরা, তাহলে সেই সরকারকে বা সেই দলকে যাদের আমলে এই ঘটনাটা ঘটে, আপনি কিভাবে আসলে নারীর পক্ষে শক্তি বলতে পারেন? হাউ? ইট কমন সেন্সে আপনি নারীবাদের কথা ভুলে যান, আপনি সমস্ত মতবাদের কথা ভুলে যান, আপনি সাধারণ সেন্সেই আপনি বলেন, যেই সরকারের আমলে, যেই দলীয় সরকারের আমলে এই ধরনের ঘটনা, এই শুধু এই সংখ্যাটাকেই যদি আপনি কাউন্ট করেন, তাদেরকে আপনি কিভাবে নারীর পক্ষে শক্তি বলতে পারেন? হাউ? কিভাবে আমরা কিন্তু বলতে কিন্তু পারি? তারা তো আর্গু করবে, করতো যে তাদের অল্টারনেটিভ মানে বিকল্প নেই। আর্গুমেন্টটা ছিল যে আমরা ঠিক আছে, আওয়ামী লীগ খুব খারাপ, হাসিনার আমলে এত হচ্ছে, আমরা না থাকলে পরে তো দেশ তালিবান হয়ে যাবে। বা এখন যেটা আর্গু করছে যে এরকম যে এই তো হাসিনা চলে গেল, আগে কত ভালো ছিলাম, এখন তো দেশ হিজবুত তাহরির হয়ে যাচ্ছে, মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে, এটসেট্রা এটসেট্রা। এখন মানে এটা হচ্ছে তাদের আর্গুমেন্টটা ছিল, তাই না? এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই আর্গুমেন্টটা আমরা, আমাদের প্রগ্রেসিভরা কেন বিলিভ করতো, কেন খেয়েছিল? এটা কি আসলে আসলেই কি আর্গুমেন্টটা ভ্যালিড, নাকি দের ইজ সামথিং এলস গোয়িং অন? দুটো বিষয়, একটা হচ্ছে বাংলাদেশের এক্সিস্টেন্স বাস্তবতা, বাংলাদেশে যে কনফ্লিক্টিং সিচুয়েশন আছে, যেটা বলছিলাম যে তাহলে বাংলাদেশে এটাই তো প্রমাণ করে যে এই সংখ্যাটাই তো প্রমাণ করে তার মানে বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা ওখানে আছে, তার মানে আছে। বাংলাদেশে হচ্ছে গিয়ে ধর্ষণের ঘটনা ঘটছে। জি। আমাদের পয়েন্ট যেটা যে প্রত্যেকটা ঘটনা সত্য, দ্যাটস দোজ আর দ্য এক্সিস্টিং ট্রুথ, কিন্তু আওয়ামী লীগ ইজ নট দ্য ফোর্স যারা এটা সমাধান করেছে বা করতে চায় না। তাহলে আওয়ামী লীগ কি করে? দেখেন, আমি আমি বিশ্বাস করি, এটা এটা আমার মত, যে রাজনীতি দুই ধরনের হয়, একটা হচ্ছে সমাধানের রাজনীতি, আরেকটা হচ্ছে সমস্যা জিইয়ে রাখার রাজনীতি। তাহলে এভাবেই বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ নারীর সমস্যাকে জিইয়ে রাখার মধ্যে দিয়ে রাজনীতি করেছে। আওয়ামী লীগ সমাজে যে কনফ্লিক্টটা জড়িত আছে, আমি এটা কনফ্লিক্ট হিসেবে আসলে বাংলাদেশে নাই, বাংলাদেশের সমাজে যে কালচারাল, যে মাল্টিকালচারাল সেন্সটা আছে, যে বহু রাজনৈতিক অবস্থান আছে, সরি বহু রিলিজিয়াস যে অবস্থানটা আছে, যেটাকে আমরা বলি হচ্ছে কি, কনফ্লিক্ট শব্দটা তো বলতে চাচ্ছি না, যেটাকে বলছি যে বহুত্বের যে রাজনীতি বা বহুত্বের যে প্লুরালিজম। অবস্থান আছে বাংলাদেশে, হ্যাঁ, সেইটাকে তারা কনফ্লিক্ট হিসেবে হাজির করেছে, কনফ্লিক্ট হিসেবে জিয়ে রেখে রাজনীতি করতে চেয়েছে। খেয়াল করেন, দুটো সম্পূর্ণ ডিফারেন্ট বিষয়। একটা হচ্ছে গিয়ে যখন সমাজের মধ্যে কনফ্লিক্ট বিরাজ করে, তখন সেই কনফ্লিক্টকে সমাধান করার মধ্যে দিয়ে হচ্ছে রাজনৈতিক দলের দায়িত্ব বর্তায়। তাহলে রাজনৈতিক দলের দায়িত্ব বর্তায় যে যদি কোনো কনফ্লিক্ট থাকে, সেটাকে সমাধানের মধ্যে দিয়ে রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ করার মধ্যে দিয়ে রাজনীতি চলে যায়।
আওয়ামী লীগ যেটা করেছে কমপ্লিটলি রিভার্স একটা রাজনীতি করেছে। তারা এই সমাজে যে বিদ্যমান যে বহু রিলিজিয়াস মত পার্থক্যের যেটা আছে সেটাকে কনফ্লিক্ট হিসেবে হাজির করে সেটাকে কনফ্লিক্ট হিসেবে জিইয়ে রেখে রাজনীতিটা করেছে, যেই কারণে আমরা ট্রাম্প কার্ড শব্দটা ব্যবহার করছি। তার মানে আওয়ামী লীগের রাজনীতি আসলে সমাধানের রাজনীতি না। আওয়ামী লীগের রাজনীতি প্রথম দিকেই ছিল যে কনফ্লিক্টটা তৈরি করে, কখনো কখনো তারা কনফ্লিক্টটা নিজেরা তৈরি করেছে, যেটা এই যে গত 4 মাসে আমরা দেখতে পাচ্ছি যে কনফ্লিক্টটা তারা নিজেরা তৈরি করেছে। কখনো কখনো সমাজের মধ্যে এই বহুত্ব মতপথের কারণে যে কনফ্লিক্ট, সম্ভাব্য কনফ্লিক্টটা থাকে, অনেক সময় তৈরি হয়, সেটাকে তারা আরো বাড়িয়ে দিয়ে এসকিলেট করে তারা তাদের রাজনীতিটা করেছে। তারা কখনো সমাধানের রাজনীতি করে নাই। ঠিক আছে? তাহলে এখন আপনি বলতে পারেন যে তাহলে এটা কিভাবে সম্ভব হলো? তারপরে একদল আমরা কেন যে এই যে তারা যে এই রাজনীতিটা করছে বা কার্ড হিসেবে ট্রাম্প কার্ড খেলছে, এটা কি বুঝতে পারছি না? এই জায়গায় পিপল উইল হেট মি। এইখানে এমনিতেই ভাই আমাকে বহু লোক আমার হেটারের কোনো ইয়া নাই এখানে, কিন্তু সত্যি কথা রাজনীতি আসলে করতে হবে। তাহলে এই এই বিষয়টা কিভাবে তৈরি হলো? এইখানে হচ্ছে গিয়ে আরবান কালচার, আরবান পলিটিক্স প্লেড এ ভাইটাল রোল ইন হিয়ার। আওয়ামী লীগের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে আসলে আরবান মিডল ক্লাস, আরবান পলিটিসাইজড মিডল ক্লাস। আপনি খেয়াল করেন আরবানের মিডল ক্লাসটা আপনার আওয়ামী লীগকে এত বড় অ্যাসেট হতো না, আওয়ামী লীগ এত বড় পেট্রোনাইজ করতে পারতো না যদি তারা কমপ্লিটলি পলিটিসাইজড ক্লাস না হতো। আপনি এখন দেখবেন যে এখনকার সমন্বয়ক বা এই যে ছাত্র সমন্বয়করা একটা কথা খুব বলে, খুব রিসেন্টলি খুব পপুলার হয়েছে যে পলিটিক, আমাদের পপুলেশন পলিটিক পপুলেশন না, মানে রাজনৈতিক জনসংখ্যা না। ঠিক এই বক্তব্যের রিভার্স হচ্ছে আমাদের আরবান মিডল ক্লাস। সাংঘাতিকভাবে এরা রাজনৈতিক ক্লাস। আমাদের আরবান মিডল ক্লাসকে আওয়ামী লীগ কমপ্লিটলি ক্যাপিটালাইজ করতে পেরেছে। তার কারণ এই আরবান মিডল ক্লাসের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে তাদের সোশ্যাল ক্যাপিটাল, তাদের আপনার পুরনো যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি দেখে, এরা প্রত্যেকেই হচ্ছে কি একাডেমিক্যালি সাউন্ড, কালচারালি সাউন্ড, এবং হচ্ছে গিয়ে তারা আসলেই রাজনৈতিক জনগোষ্ঠী। ইন টার্মস অফ বাংলাদেশে 18 কোটি জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে রাজনৈতিকভাবে পলিটিসাইজড এবং সবচেয়ে ভোকাল হচ্ছে এই আরবান মিডল ক্লাস জনগোষ্ঠী। এই আরবান মিডল ক্লাস জনগোষ্ঠী তারা যে শুধু নিজেরা বিশ্বাস করেছে তাই না, তারা তাদের এই বিশ্বাসটা তারা প্রতিষ্ঠাও করেছে। এখন এই আরবান মিডল ক্লাসের আমার কাছে, আমাকে যদি আপনি প্রশ্ন করেন, ইটস মোর লাইক দ্য আইডেন্টিটি পলিটিক্স অফ দিস আরবান মিডল ক্লাস। টু সাম এক্সটেন্ট আরবান মিডল ক্লাস ফিল দ্যাট, এবং তারা ফিল করেছে এবং তারা মনে করে যে আওয়ামী লীগ হচ্ছে তাদের আইডেন্টি পলিটিক্সের ধারক বাহক। এখানে কিন্তু জাতীয়তাবাদ ইজ নট দ্য টার্ম। ধরেন আমরা জাতীয়তাবাদ, আইডেন্টিটি পলিটিক্স মানেই ধরে নেই জাতীয়তাবাদ অথবা রিলিজিয়াস পলিটিক্স গেছে। আচ্ছা, এটা আমরা আইডেন্টিটি পলিটিক্স করে রিলিজিয়ান পার্টি যারা করে, আইডেন্টিটি পলিটিক্স করে যারা জাতীয়তাবাদী রাজনীতি করে। একটা ক্লাস পলিটিক্স যে আইডেন্টিটিতে যেতে পারে, যে আইডেন্টিটি মানে নিজেদের পরিচয়ের রাজনীতি করতে পারে, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আরবান মিডল ক্লাস যে আওয়ামী লীগকে ধারক বাহন করেছেন। ইটস নাথিং বাট আইডেন্টিটি পলিটিক্স। যে এখানে কারণে আইডেন্টিটি বলতে কি, আমরা জাস্ট জাস্ট সো দ্যাট আই আন্ডারস্ট্যান্ড বা দর্শকটা বুঝতে পারে, ইট ইজ যে যে সিম্পলি যে আমার ওয়ে অফ লাইফ ইজ গোইং টু বি সিকিউর আন্ডার আওয়ামী। আমি যদি একজন নারী হই এবং আমি যদি জিন্সের প্যান্ট এবং ফতুয়া পরি, সেটা আওয়ামী লীগ থাকলে পরে আমি স্বচ্ছয় পড়তে পারবো, বাট আমি আওয়ামী লীগ না থাকলে পরে আমি ভয় পাচ্ছি যে আমি পড়তে পারবো না। এই মানে আমি খুব মানে সিম্পলিফাই করছি, বাট ইজ দিস, আপনি কি এটা মানে মিন করছেন? ধরেন আইডেন্টিটি এক্সাম্পল দিয়ে। পলিটিক্সটা হ্যাঁ। যখন জাতীয়তাবাদীদের কাছে যায় তখন এটা সংজ্ঞানটা ডিফারেন্ট হয়। হুম। আইডেন্টিটি পলিটিক্সটা যখন ধর্মীয় পন্থীদের কাছে যায়, রিলিজিয়াসদের কাছে যায়, তখন সেটার সংজ্ঞানটা ভিন্ন হয়। হুম। তাহলে আইডেন্টিটি পলিটিক্সটা যখন আমি একটা ক্লাসের মধ্যে ঢুকাই দিচ্ছি, ইউজুয়ালি ধরেন, সরি আমি মার্ক্সবাদ লেনিন বা টার্মটা Sure, ইউজ হ্যাঁ। করছি কারণ হ্যাঁ। বললে ক্লাসটা বোঝা সহজ হয়, কিন্তু আমি হ্যাঁ। আগেই সারেন্ডার করে নিচ্ছি আমি মার্ক্সবাদ লেনিন বা তত বুঝি না, যদি আমার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সেটা, কিন্তু ক্লাসটা মোটামুটি বুঝি, শ্রেণী হ্যাঁ। সংস্কৃতি শ্রেণী পলিটিক্সটা বুঝি। হুম। এটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং ডাইমেনশন বাংলাদেশের পলিটিক্সের ক্ষেত্রে, যে আইডেন্টিটি পলিটিক্সটা যখন আপনার শ্রেণীর মধ্যে ঢুকে যাচ্ছে তখন সেটা ফরমেশন কি হচ্ছে, তখন সেটা সংজ্ঞায়নটা কি হচ্ছে, এইটা কিন্তু মোস্ট ইন্টারেস্টিং বিষয়। এখন ধরেন যেটা আমি বললাম যে রিলিজিয়াস যারা, তারা তারা একভাবে সংজ্ঞায়ন করছে, কিন্তু বাঙালি মধ্যবিত্তের, শহুরে মধ্যবিত্তের আইডেন্টিটি পলিটিক্সটা কি? ইটস মোর লাইক
যে এই টার্ম এইমাত্র আমি বলতে যে ভুলে গেলাম, ইটস মোর লাইক বিহেভিয়ারাল, যে কি বলে আপনাকে, জীবন ধারণের যে রাজনীতি, মানে এভরি লাইফস্টাইল পলিটিক্স, লাইফস্টাইল। লাইফস্টাইল পলিটিক্স একদম সাদা ভাষায়, যে বাঙালি মধ্যবিত্ত ক্লাস হিসেবে, শ্রেণী হিসেবে, বাঙালি শহুরে মধ্যবিত্তের আইডেন্টিটিটা পলিটিক্সটা হচ্ছে লাইফস্টাইল পলিটিক্স। একদম আপনি লাইফস্টাইল পলিটিক্সের বাইরে এটা কিন্তু আর দেখতে পারবেন না, যে তাহলে তাদের আইডেন্টিটি এই পলিটিক্সটা কি। তাহলে এই লাইফস্টাইল পলিটিক্সের ক্ষেত্রে সে খুব ইন্টারেস্টিং হচ্ছে, গত 4 মাসে আপনি যদি বাঙালি মধ্যবিত্তের বয়ানটা দেখেন, এখন এই মুহূর্তে আপনার আওয়ামী লীগের সবচেয়ে বড় ধারক বাহক প্রমোটার কারা, সবচেয়ে বেশি ইনসিকিউরিটিতে আপনি যদি ধরেন আমার, যেহেতু আমি ওই সোসাইটিতে বিলং করি, আমার জন্য তাদের মধ্যে এক্সেসটা খুব সহজ, কারণ তারাই আমার পরিবার, বন্ধু বান্ধব সবাই আসলে তারা বাংলার শহুরে মধ্যবিত্ত, কারণ দ্যাটস ওয়্যার আই বিলং। ওই জন্য আমার পক্ষে তাদেরকে রিড করা আরো খুব সহজ হয়। ধরেন আমি যখন আমার আত্মীয় স্বজনের মধ্যে কথা বলি, 90 ভাগই তো তারা আওয়ামীপন্থী, এবং তাদের মধ্যে আমি যে আইডেন্টিটি ক্রাইসিসটা দেখতে পাচ্ছি, যে ভয়টা দেখতে পাচ্ছি, যে ভয়টা আমি পাচ্ছি না কারণ আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি বলে, এই যে অমূলক ভয়, মূল ভয়টা হচ্ছে সাংঘাতিক রকম তারা তাদের আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে গেছে। তাহলে তুমি আইডেন্টিটি ক্রাইসিসে পড়ছো কেন? ধরেন ইভেন কি যারা প্রবাসে আছে তাদেরও একটা মারাত্মক আইডেন্টিটি ক্রাইসিস। তাহলে এই আইডেন্টিটি ক্রাইসিসটা তোমার কোত্থেকে হচ্ছে? তুমি তো দেশে নাই। তোমার কি কামাইয়ের সমস্যা হচ্ছে? বেতন কমে গেছে না? তোমার কি চাকরিটা চলে গেছে না? খেয়াল করেন আপনি যে তুমি আইডেন্টিটি ক্রাইসিসটা কেন করছো? তুমি কি আগে যে পয়সা দিয়ে খাবার দাবার বাজার থেকে কিনতে পারছিলে না, তুমি কি খাবার দাবার কিনতে পারছো না? তারা কিন্তু তুলনামূলকভাবে খাবার দাবার কিনতে পারছে, তুমি কি রেস্টুরেন্টে যেতে পারছো না? পারছে। তারপরে তোমার আইডেন্টিটি ক্রাইসিসটা কেন? এই যে দেখেন, জাতীয় সঙ্গীত কিংবা সঙ্গীতকে কেন প্রমিনেন্ট হিসেবে নিয়ে আসা, কিংবা একটা নারী, আমি বাইরে যাওয়ার সময় এই যে ধরেন এই যে অনেকগুলো ঘটনা যে সামনে নিয়ে আসে, আবারও বলছি যে পরিসংখ্যানগুলো যখন আমি দিচ্ছি, তখন কিন্তু হচ্ছে কি একদম এই এক্সিস্টেন্সটা আমাদের মেনে নিতে হচ্ছে, যে বাংলাদেশে যদি বাস্তবতা না থাকতো, আওয়ামী লীগ তো আসলে এটা নিয়ে তাদের রাজনীতিটা করতে পারতো না, আরো সরল ভাষায় ব্যবসাটা করতে পারতো না। আমি নারীর এজেন্সিটা যেন ভুলে না যাই, নারীর এজেন্সি নিয়ে একটু কথা বলবো এই জায়গাটায়, এটা একটু আপনি মনে করিয়ে দিয়ে। এখন আমি বলি যে তাহলে আরবান শহুরে মধ্যবিত্তের যে মিডল ক্লাসের যে আইডেন্টিটি ক্রাইসিস, এটা কেমন করে তৈরি হলো? এটা কেমন করে তৈরি হলো বা কেন তৈরি হলো? এই জায়গাটা হচ্ছে কি মোস্ট ইন্টারেস্টিং পার্টটা আসলে আসলে যে ধরেন আমাদের শহুরে মধ্যবিত্তের রাজনীতিটা যে ওইখানটা আমরা নিয়ে গেছি, একটা তো হচ্ছে গিয়ে আপনি পড়াশোনা অর্থে বলেন, যে কোনো অর্থে বলেন, সবচেয়ে বেশি প্রিভিলেজ কিন্তু আসলে আমরা শহুরে মধ্যবিত্তরা। যত সহজে আমরা গান বাজনা শিখতে পারি, গান বাজনা এক্সেস পাই, গান বাজনা এনজয় করতে পারি, পড়াশোনাটা এনজয় করতে পারি, পড়াশোনার ফলে গল্পের বই পড়া, যে এই প্রিভিলেজগুলো আমরা যত এনজয় করতে পারি, বাংলাদেশের সমস্ত এই ধরনের দেখবেন আর্ট কালচার কেন্দ্রিক প্রিভিলেজ কিন্তু শহর কেন্দ্রিক, রাইট? তাহলে গ্রাম কেন্দ্রিক কিন্তু আছে, গ্রাম কেন্দ্রিক যাত্রা, বাউল সঙ্গীত, এগুলোর কিন্তু অবস্থান আছে আপনার, কিন্তু সেইটাকে কেন্দ্র করে যে সাংস্কৃতিক যে চর্চা এতদিন পর্যন্ত আসলে, ওইটাও ধরেন আমরা যখন শহরে টেনে নিয়ে আসি, শহরের মানুষ কয়জন আমরা গ্রামে যে ওইটাকে, আগে যেমন 10-15 বছর আগে 90-এর দশকে আপনি গ্রাম থিয়েটার দেখতেন, গ্রাম থিয়েটারে কিন্তু ব্যাপক একটা জায়গা ছিল। এখন কিন্তু আমরা আওয়ামী লীগ শহর আসার পরে কিন্তু সেটাও আপনার চলে গেছে। যাই হোক, আমি কনসেন্ট্রেট করি ওই জায়গাটায়, যে আইডেন্টিটি ক্রাইসিসটা একটা সেন্স অফ ফিয়ার কাজ করে দেখবেন, কিন্তু আমাদের বাঙালি শহুরে মধ্যবিত্তে এক ধরনের সেন্স অফ ফিয়ার কাজ করে। সেই ফিয়ারটা যদি ধরেন, আমি যদি পোশাক আশাকে দেখি, আমরা বলতাম আমাদের সময়, আমি বারবার বলছি যে আমি তো শহুরে মধ্যবিত্তের অংশ, 3 পিস বলতাম। অসম্মানটা দেখেন, ডিসরেসপেক্টটা দেখেন। টুপি, পাজামা, পাঞ্জাবি এবং টুপি পরা দেখলে এদেরকে আমরা 3 পিস বলে হাসাহাসি করতাম। দাড়ি টুপি পরা লোকজন দেখলে একটা ডিস্টেন্স মেনটেন করতাম, এদের সাথে কথা বলতাম না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তারপর ধরেন আপনার পাতিহাসের লাইন বলতাম কাদেরকে, এই যে তবলিগ জামাতের যে লাইনটা চলে যায়, তাদেরকে আমরা বলতাম পাতিহাসের লাইন। ডিসরেসপেক্ট গুলা খেয়াল করেন, দ্য এলিমেন্ট অফ ডিসরেসপেক্ট অ্যান্ড নট রেসপেক্টিং দ্য আদার্স। হ্যাঁ, এই যে টার্মটা আমি বললাম, নট রেসপেক্টিং দ্য আদার্স, অপরায়ণ। এই অপরায়ণের রাজনীতিটা যে করা হয়েছে, আমি আসলে টার্মিওলজি গুলো ব্যবহার করতে চাই না, কারণ আমার জ্ঞানের স্বল্পতা আছে, তো আমি অনেক বেশি পিপল দিয়ে বুঝি। তারপরে 2-3টা টার্মিওলজি আসলে ব্যবহার করতে হচ্ছে। তাহলে অপরটাকে আমরা শহুরে মধ্যবিত্তরা ক্রমাগত গ্রামীণ যে জীবন, সেটাকে অপরায়ণ করেছি, এবং গ্রামীণ মুসলিমের যে জীবন আচার সেটাকে অপরায়ণ করেছি, মফস্বলের যে জীবন আচার সেটাকে অপরায়ণ করেছি। আপনি দেখবেন যে আমাদের আমার কথা দেখেন, আমার অ্যাকসেন্টটা দেখেন,
কত সুন্দর শুদ্ধ ভাষায় আমি কথা বলি। এবং আমি এই যে সাজ পোশাক নিয়ে অনেক ক্রিটিসিজম আসলেও আমি যতটুকুই এই সমস্ত প্ল্যাটফর্মে গ্রহণযোগ্যতা পাই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তার একটা প্রধান নিয়ামক আমার কথা বলার ধরন। আমার সুন্দর করে পরিশালিত মধ্যবিত্ত ভাষায় কথা বলাটা হচ্ছে আমার মেইন স্ট্রেংথ। তাহলে সমাজে আপনি যদি কথা বলার ইন্ডিকেটর দেখেন, কারা সম্মানিত হবে এবং কারা সম্মানিত হবে না, বাঙালি শহুরে মধ্যবিত্তের যে কথা বলার ধরন, যেখানে হচ্ছে ওই যে আবার ক্যালকেশিয়ান স্টাইলটা চলে আসে, যত বেশি মুর্শিদাবাদী যে ধরন যত বেশি হবে, আমাদের অ্যাকসেন্টটা যত মুর্শিদাবাদীর দিকে গেছে, তত আমি গ্রহণযোগ্য। আজকে যদি আমার যে লোকাল অ্যাকসেন্ট, আমার অ্যাকচুয়াল যে ভাষা, আমার মার ভাষা যদি আমি পারি না, সিরাজগঞ্জের টানে যদি আমি কথা বলতাম, এই আমার হাইলি ডাউট যে যদি ভাই আপনারাই আমাকে এখানে আনতেন কিনা। এই যে দেখেন, তার মানে আমার আইডেন্টিটি, আমাকে যে গ্রহণযোগ্যতা, কোন আইডেন্টিটি ক্যারি করলে আমি সম্মানিত হব, কোন আইডেন্টিটি ক্যারি করলে আমি সম্মানিত হব না, এটা কিন্তু কমপ্লিটলি তৈরি করেছে আমাদের বাঙালি মধ্যবিত্ত, শহুরে মধ্যবিত্ত। আমার পোশাক আশাক, আমার গ্রহণযোগ্যতা, আপনি আজকে আমি শহুরে এই যে দেখেন যে হিজাব নিয়েই যে ধাক্কাধাক্কিটা, হিজাব যত বেশি না, এটা নিয়ে আমার একটা লেখা আছে যে যেই কারণে আমি ধরেন হেফাজতের বই টাইটেলটা পেয়েছিলাম। কারণ হচ্ছে হিজাব যত বেশি না আমাদের মুসলিম জনগোষ্ঠীর বিষয়, তার চেয়ে অনেক বেশি এটা একটা মফস্বলী জিনিস, এটা একটা গ্রাম্য জিনিস। এবং যে মফস্বলী এবং গ্রাম্য সংস্কৃতিকে আমরা শহরে জায়গা করে দিতে পারি নাই, শহরে জায়গা করে দেওয়ার জন্য আমি রাজি না। ধরেন যে সুতি কাপড়ের গোলাপি রঙের বা লাল রঙের সালোয়ার কামিজ, আপনি হিজাব ভুলে যান। আমার বাসার আমার সহকারী বুয়া, বুয়া বললে আবার মাইন্ড করে অনেকে, কিন্তু এগুলো শব্দেরও রাজনীতি আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা বুয়াই বলি। সম্মান দিতে হলে বুয়া শব্দটা সহই সম্মান দিতে হবে, এটা হচ্ছে আমার পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট। ওর যে পোশাক, ওই পোশাক নিয়ে আপনি যান না ইয়াতে, খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে আম, সংসদ ভবনের সামনে গার্মেন্টস শ্রমিকদের হচ্ছে গিয়ে বামপন্থীরা বড় মিছিল করছে, শ্রমিকদের মিছিল। হ্যাঁ, তো ওখানে গেছে আমার ইংল্যান্ড ব্রিটিশ ইয়ার একটা এক্সাম্পল দেই আর কি, যে কিভাবে আমাদের মাইন্ড সেট আপটা, কথা বলতে অনেক দূর চলে যাচ্ছে, যদি ভাই আপনি আমাকে আটকায় না, আমি অনেক ডালপালা বিস্তার করে আলোচনা করি। তো না না, ঠিক আছে, কথা বামপন্থীদের বলতে অনেক থাকি বড় আমরা। আমাদের একটা, তো সময় হচ্ছে, যখন যখন জুম বলবে যে এরকম যে সময় শেষের দিকে আসছি, আমরা তখন শেষ করবো। ইটস না তারপরে আমাকে যদি লাইনে আন আপনার বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন আপনি নিশ্চয়ই, বাট বলেন, বলবেন। যেমন মানে উদাহরণটা দিচ্ছি যে আমাদের মধ্যবিত্ত বাঙালি সংস্কৃতিটা কিভাবে আসলে শ্রেণীটাও আটকে দেয়। আপনি খেয়াল করেন যে সংসদ ভবনের সামনে ওখানে সমাবেশ হচ্ছে গিয়ে বামপন্থীদের সমাবেশ, বামপন্থীরা অর্গানাইজ করেছে, মানে শ্রমিক কৃষকের যে দল তারা সংগঠিত করেছে। এবং সেখানে হচ্ছে কথা হচ্ছে গিয়ে শ্রমজীবী মানুষের, লেবারদের কথা নিয়ে কথা হচ্ছে। তো ওখানে আমার এক কলিগ এবং বন্ধু, সে হচ্ছে গিয়ে ব্রিটিশ আপনার, সে নিজেকে মার্ক্সবাদী মনে করে, ভাষা নিয়ে অনেক বড় গবেষক। তো সে দেখেছে যে সে দাওয়াত পেয়েছে, সে আলোচক, সে ব্রিটিশ বর্ণ বাংলাদেশি, ওই মুহূর্তে বাংলাদেশে ছিল। তো সে তার বাসার গৃহকর্মীটাকে সাথে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সে ফিরে এসে আমাকে ফিডব্যাক দিচ্ছে যে আমি সারপ্রাইজড হয়ে গেলাম, এখানে 100% টপ টু বটম বক্তৃতা দিল হচ্ছে গিয়ে সমস্ত বাঙালি মধ্যবিত্ত বুদ্ধিজীবী। আমি যে মেয়েটাকে সাথে করে নিয়ে গেলাম, কেউ ফিরে এসে মেয়েটাকে কেউ হ্যালো বললো না, কেউ ওকে কি বিষয়ে দুটা কথা পর্যন্ত বললো না, ওকে কথা বলতে সুযোগ দেওয়া তো বহু পরের বিষয়। এই যে দেখেন, শ্রেণীটাকেও যে আমরা একদম মধ্যবিত্ত শ্রেণী রাজনীতিটাকে আমরা পুরাটা নিয়ে পুড়ে দিয়েছি মধ্যবিত্ত শ্রেণী সংস্কৃতির মধ্যে। আপনি দেখেন না আজকে বামপন্থী রাজনীতির মধ্যে যারা বক্তৃতা দেয়, যারা বক্তৃতা দেয়, এমনকি একটা রিক্সাওয়ালা, আহ, আহ, আমরা তো মামা বলি জাহাঙ্গীরনগরের ইয়া অনুযায়ী, একজন রিক্সাওয়ালা শ্রমিক নেতা যিনি, তিনিও ততক্ষণ পর্যন্ত নেতৃত্বের সামনে আসতে পারে না যতক্ষণ পর্যন্ত শুদ্ধ ভাষায় কথা না বলতে পারেন। প্রত্যেককে ট্রেনিং দিয়ে শুদ্ধ ভাষায় কথা বলানো হয়। তার মানে এটা আমি অনেক দূর আলোচনা নিয়ে গেলাম, এটা মূলত আমি বুঝাতে চাইলাম যে তাহলে বাঙালি মধ্যবিত্তের, শহুরে মধ্যবিত্ত বাংলাদেশের পলিটিক্যাল ন্যারেটিভটা এখন পর্যন্ত 90% কন্ট্রোলে আছে আমাদের। আমি তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবেই বললাম, বাঙালি শহুরে মধ্যবিত্ত হচ্ছে এই ন্যারেটিভ ক্রিয়েট করে, এই সংস্কৃতিটা নির্মাণ করে, রিক্রিয়েট করে, লালন করে, ধারণ করে, পালন করে। তারা সিদ্ধান্ত নেয় আসলে যে কারা হচ্ছে গিয়ে ক্ষমতার মধ্যে থাকবে না থাকবে, মানে আম, এখানে এখানে আবার পুঁজিটাও চলে আসে, কর্পোরেট পুঁজি একটা ভাইটাল রোল প্লে করে। ওই আলোচনাটা আমি আরেকটা জায়গায় রাখলাম, আমি শুধু সাংস্কৃতিক অঙ্গনটাকে বললাম যে পলিটিক্যাল ন্যারেটিভটা ক্রিয়েট করার ক্ষেত্রে তারা একটা ভাইটাল রোল প্লে করে। এখন ধরেন এইটা এত বড় বিপদ হতো না, এত বড় বিপদ হতো না যদি না আমাদের যে আপাময় জনগোষ্ঠী, গ্রাম্য এবং মফস্বলের যে জনগোষ্ঠী,
তারা যদি পর্যাপ্ত পরিমাণে বা প্রয়োজনীয় পরিমাণে রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে উঠতেন। এটা বিপদ হয়ে যায়, কারণ বাংলাদেশের কনটেক্সটে, আমি একদমই বাংলাদেশের কনটেক্সটে বললাম, পশ্চিম বাংলাকে এখানে আমি আনছি না, বাংলাদেশের কনটেক্সটে শহুরে মধ্যবিত্ত শ্রেণীটাই হচ্ছে সাংঘাতিকভাবে রাজনৈতিক শ্রেণী। আমরা সাংঘাতিকভাবেই রাজনৈতিক, এইটা ডিনাই করার কোনো জায়গায় নেই। এমনকি আমাদের যে উচ্চবিত্ত শ্রেণীটা আছে, এলিট শ্রেণী আছে, তারাও আসলে বাঙালি মধ্যবিত্তের মতো রাজনৈতিক শ্রেণী হয়ে উঠতে পারেনি। বিকজ তাদের ওইটাই এসকেপ রুট হচ্ছে- আছে, তাই না? হ্যাঁ, তাদের এলিট শ্রেণীর তো এসকেপ রুট আছে, তাদের বাংলাদেশের রাজনীতিতে ইনভলভ না হলেও চলে। তারা জরুরি তাদের না, ক্যাটার কমিউনিটিতে থাকে এবং জরুরি দরকার না। হলে বিদেশে হ্যাঁ, চলে যায়, সবারই বিদেশে মানে এক্সিট আছে। হ্যাঁ, মানে ওইটা হচ্ছে সাংস্কৃতিকভাবে রাজনৈতিক হয়ে ওঠা। ওইটা আমার কাছে অনেক বেশি মনে হয়। একটা তো আছে যে ধরেন তারা দায়বদ্ধতাও বোধ করে না। আবার বাঙালি এলিট শ্রেণীতে আসলে বয়সে যদি দেখেন, খুব ওই শ্রেণীটা আসলে খুব দীর্ঘদিনের না। তো ধরেন বাঙালি মধ্যবিত্তের যদি বয়স হিসেবে আমি দেখি, তাহলে এটাতে একটা দীর্ঘ সাংস্কৃতিক লড়াইয়ের মধ্যে দিয়ে বাঙালি মধ্যবিত্ত শ্রেণীটা আজকে এই জায়গায় এসছে। একটা দীর্ঘ সাংস্কৃতিক লড়াই আছে তো আসলে। সেটার কারণেই তারা আসলে পলিটিসাইজ হয়ে গেছে, যে আমরা রাজনৈতিক শ্রেণী হিসেবে অ্যাপেয়ার করেছি। যেটা ধরেন বাঙালি বড়লোক শ্রেণী, যেটা এলিট শ্রেণীটা, যেটা তাদের বয়স তো আসলে খুব বেশি না। হ্যাঁ, আবার তাদের আসলে পলিটিসাইজ হওয়াটা দরকারও পড়ে না, কারণ তারা পলিটিশিয়ানদের কেনে। তাদের রাজনীতিটা হচ্ছে কি, পলিটিশিয়ানদের কেনা বেচার মধ্যে দিয়ে তারা তারা তাদের রাজনৈতিক হওয়াটা নির্ধারণ করে, মানে রাজনৈতিক অঙ্গনে তাদের প্রবেশটা নির্ধারণ করে। সাংস্কৃতিকভাবে তাদের রাজনৈতিক হওয়াটা ওই জন্য তারা জরুরি মনে করে না। হ্যাঁ, আজকে ধরেন সালমান এফ রহমান সরাসরি রাজনীতিতে পয়সা দিয়ে ঢুকে যাচ্ছে অ্যাডভাইজার হিসেবে। খুব জরুরি না আছে তার পরিবারকে হচ্ছে কি সাংস্কৃতিকভাবে রাজনৈতিক হয়ে ওঠা জরুরি। দে ডোন্ট কেয়ার, দে ডোন্ট বদার, দে ডোন্ট নিড দ্যাট। আবার কালচারাল কন্ডিশনটাও ওই রকম না, তারা দে ক্যান অ্যাফোর্ড। কিন্তু ওই যে আইডেন্টিটি পলিটিক্সটা বলছিলাম, আমরা বাঙালি মধ্যবিত্ত আসলে উই ক্যানট ইভেন অ্যাফোর্ড। আমরা বাঙালি মধ্যবিত্ত, শহুরে মধ্যবিত্ত রাজনৈতিক হওয়ার বাইরে অ্যাফোর্ড করতেও পারি না। কেন? আমার শ্রেণী চরিত্রের প্রয়োজনে, আমার স্বার্থের প্রয়োজনে আমাকে রাজনীতিটা বুঝতে হয়। কেন? আমার বাচ্চাটাকে বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে, আর নইলে আমি সার্ভাইভ করতে পারবো না, গরিবের চেয়ে উপরে থাকতে পারবো না। তাহলে আমাকে, তার মানে দেখেন, এডুকেশনাল স্ট্রাকচারটা বুঝতে হচ্ছে। এডুকেশনাল স্ট্রাকচারটা বুঝতে হলে আমাকে পলিটিসাইজ হতে হচ্ছে। যে আমার বাচ্চাটাকে হচ্ছে গিয়ে ধরেন, এমনকি মেয়েটাকে যদি বিয়েও দিতে হয় ভালো করে, তাহলে ওকে গান বাজনা শিখায় অথবা ধর্মকর্ম করায়, ভালো একটা, তাকে তার চলতে মানে হবে। হ্যাঁ। এক্স্যাক্টলি। তাহলে ওখানে ক্যারেক্টারাইজেশন আছে যে আমার মেয়েটাকে যদি ভালো বিয়েও দিতে হয়, আমাকে সোশ্যাল পলিটিক্যাল অ্যারেনাটা বুঝতে হচ্ছে। আমার বাচ্চাকে যদি পড়াইতে হয়, সোশ্যাল পলিটিক্যাল অ্যারেনাটা বুঝতে হচ্ছে। কিন্তু আমার গ্রামের তো ওই শর্তটা আমি তৈরি করি নাই। কৃষকের ছেলে কৃষক হচ্ছে, শ্রমিকের ছেলে শ্রমিক হচ্ছে, কাজেই তার কিন্তু দেখেন কালচারালি শ্রমজীবী মানুষের মধ্যে দেশে চলে যাচ্ছে। যেই কারণে হয়েছে কি, যে ওই ওই রাজনৈতিক সত্তাটা আসলে তাদের ওইভাবে, রাজনৈতিক শর্তগুলো থাকার পরও রাজনৈতিক সত্তাটা তাদের তৈরি হয়নি। এটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক আন্দোলনের সবচেয়ে বড় শর্ত, সবচেয়ে বড় চ্যালেঞ্জটা এই মুহূর্তে আমরা ফেস করছি। যে রাজনৈতিক সত্তা হিসেবে বাঙালি মধ্যবিত্ত, শহুরে মধ্যবিত্ত আমরা যেভাবে অ্যাপেয়ার করেছি, যেই কারণে হচ্ছে আমরা নিয়ন্ত্রণ করতে পারি পলিটিক্যাল কালচারাল অ্যারানাটা, আমরা ল্যান্ডস্কেপটা আমরা নিয়ন্ত্রণের, এখনো আমাদের নিয়ন্ত্রণে আছে, করতে পারি। আমাদের সর্বহারা, সরি আমার টার্মিওলজির জন্য, মানে এই যে শ্রমিক কৃষকের যে রাজনীতি যারা করে, তারা কিন্তু তাদের নিয়ন্ত্রণটা নিতে পারেনি শুধুমাত্র কালচারাল কারণে। এইবার আসি আমি, যে ওই যে আওয়ামী লীগের এটা বোঝানোর পরে বলছি যে তাহলে এই মধ্যবিত্ত আমরা মনে করলাম যে আওয়ামী লীগ হচ্ছে গিয়ে আমাদের রক্ষাকর্তা, বাহনকর্তা, আমাদের আমাদের মানে আমাদের সংস্কৃতির, আমাদের শহুরে মধ্যবিত্ত সংস্কৃতির রক্ষাকর্তা, বাহনকর্তা এবং হচ্ছে গিয়ে ধারণকর্তা। আচ্ছা, এই যে মনে করলাম কেন? ফিয়ার অফ আইডেন্টিটি পলিটিক্স। এই যে দেখেন মধ্যবিত্ত, কারণ মফস্বলে এবং গ্রামের মানুষটা যতই পয়সা থাকুক, শহরে আসার পর কিন্তু আপনি দেখবেন ওই যে খ্যাত বলে, যে আমরা যতই টাকা থাকুক, খ্যাত একটা লোক আর আমি ফ্ল্যাটে একটা থাকি, লিফটে উঠলেই আপনি দুইজনের দেখেন আপনি যে সম্মানের আগাপড়া। মনে করেন গ্রামে কোটি টাকার একটা মানুষ লুঙ্গি পরে যখন আপনার ফ্ল্যাট বাড়িতে, গুলশানের ফ্ল্যাট বাড়িতে ঢুকতে যায়, আর আমি হয়তো 60,000 টাকা বেতন পেয়ে ফ্ল্যাট বাড়িতে আমি ভাড়া থাকি, আমার আমার দারোয়ান আমাকে যত সহজে ঢুকতে দেয়, ওই কোটি টাকার মালিককে কিন্তু ঢুকতে দিবে না। খেয়াল করেন কালচারাল সুপিরিয়রিটিটা কি। তার মানে এখানে দেখেন ফাইন্যান্সিয়াল তার ফাইন্যান্সিয়াল শ্রেণীটা কিন্তু তার কালচারাল সুপিরিয়রিটিটা নির্মাণ করছে না। রেদার দ্যান এখানে মফস্বলী গ্রাম্য যে সংস্কৃতি, সেটাকে যে ছোট করে দেখার প্রবণতা, সেটাকে যে ইনফিরিয়রিটি করে দেখার প্রবণতা, যে যে সুপিরিয়রিটিটা আমি শহুরে মধ্যবিত্ত হিসেবে আমি এনজয় করি,
ভোগ করি, আমার মেন্টাল সুপিরিয়রিটিটা, সেইটা আসলে আমি হারাতে চাই না। যেই কারণে গ্রামীণ সংস্কৃতির আপনি দেখবেন যে এই চিন্তাটা আগে তো আসলে এই ভাবনাটা আসেনি। এটার সবচেয়ে প্রমিনেন্ট এক্সাম্পল 2013 সালে ধরেন এই হাজার হাজার আপনার দাড়ি, আহ, মানে টুপি এবং পাঞ্জাবি পরা লোকগুলো শাপলা চত্বরে আসার পরে কেন আমরা শহুরে মধ্যবিত্তরা ভয় পেলাম, এই প্রশ্নটা খুব প্রমিনেন্ট। যে তাহলে দেখেন শাহবাগেও তো একই জমায়েত ছিল। শাহবাগে লক্ষ লক্ষ, সেই হাজার হাজার জমায়েত শাহবাগে ছিল। সেই জমায়েতটা কারা? আমরা শহুরে মধ্যবিত্ত শ্রেণী, আমি যদি শ্রেণী প্রশ্নে করি। আর শাপলা চত্বরে যারা ছিল তারা হচ্ছে শহুরে মধ্যবিত্ত শ্রেণী নয়, শহুরে মধ্যবিত্ত শ্রেণী নয়, এমন কতগুলো মানুষ যারা আসলে গ্রাম এবং মফস্বল থেকে এসছে। তাদের ধর্মীয় পরিচয়ের চেয়েও অনেক বেশি আমার কাছে প্রমিনেন্ট মনে হয়েছে ওইটা, যে তাহলে আমরা কেন আসলে ভয় পেলাম। কিংবা 50টা ধরেন আপনার নাটক থিয়েটার করার লোকজন একসাথে হলে আমরা ভয় পাই না, কিন্তু 50টা দাড়ি টুপি পরা লোকজন একসাথে হলেই কেন আমরা ভয় পাই? কেন? আপনি দেখেন যে সেই বইমেলাতে গেলে আমাদের এমনকি এক প্রচন্ড মেয়েদেরকে টিজ করা, জাহাঙ্গীরনগরের ছাত্রলীগ যে ছেলেপুলেরা যাদের কালচারে হচ্ছে কি মেয়েদেরকে টিজ করা, মেয়ে দেখলে এমনকি গায়ে হাত দিয়ে খোঁচা মারা, এই রকম নোংরা কতগুলা ছেলেকে বইমেলাতে দেখেও আমরা ভয় পাই না। কি কারণে? যেমন ধরেন ওই যে পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছেলেপুলেরা যেটা করলো, যে একদম ওপেন মব মলেস্টেশনের মতো ঘটনা ঘটলো, ওদেরকে কিন্তু চেহারা সুরত দেখে আমরা ভয় পেলাম না, আলাদা করে আইডেন্টিফাই করতে পারি না, চিহ্নিত করতে পারি না। কি কারণে? দাড়ি টুপি পরা ছেলেপুলেকে দেখলেই আমরা বইমেলাতেও তাদেরকে আলাদা করে আইডেন্টিফাই করি। আমাদের এই শাড়ি শাড়ি চুড়ি পরা মেয়েরা, ওরা কোনো কিছু না করার পরে ওদের ফিয়ার, একটা সেন্স অফ ফিয়ার কাজ করে। ওয়াই? এই সেন্স অফ ফিয়ারটা কোত্থেকে আসলো? আমার কাছে আমার এক্সপ্লেনেশন, নট নেসেসারি আপনি রাজি হবেন বা অন্যরা রাজি হবে, বা আমাদের নারীবাদী মেয়েরাও যে রাজি কন্ট্রাসেপশন আলাপ। নেসেসারি। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা হচ্ছে আমার ওপিনিয়ন, হচ্ছে এই যে সেন্স অফ ফিয়ার, এই সেন্স অফ ফিয়ারটা অনেক বেশি কাজ করে নট নোয়িং দ্য কালচার। ইটস কমপ্লিটলি, এটা ফান্ডামেন্টাল হচ্ছে নট নোয়িং দ্য কালচার। আমি বাঙালি শহুরে মধ্যবিত্ত মেয়ে হিসেবে আমার পাড়াতো ছেলের সংস্কৃতিটাকে যত ভালোভাবে জানি, আমি জানি যে ওই ছেলেটা রকে বসে আমাকে টিজ করবে, বাট আই নো দ্যাট ফিয়ার, আই নো, ইউ নো হোয়াট আই মিন। যে ওই ফিয়ারটা আমি জানি, যে ওরা জিন্সের এই যে রংচটা জিন্সের প্যান্ট পরা, আমি হ্যাঁ, জানি যে দেয়ার ইজ এ ক্যারেক্টারাইজেশন অফ মেন, একটা পুরুষের একটা ক্যারেক্টারাইজেশন আছে, দেয়ার ইজ এ ক্যারেক্টারাইজেশন অফ মেন যারা পাড়ার রকে বসে থাকে, যারা চা ইয়াতে বসে থাকে, কিন্তু ওরা আমারই নেইবার, আমার পাড়াতো ভাই, ওরা আমার টিজ করে, ওরা হচ্ছে যায়, এবং আই নো দ্য ফিয়ার, দিস দিস সেন্স অফ ফিয়ার আমার নোয়িং। এবং আমি এই রাস্তা দিয়ে না গেলে ওই রাস্তা দিয়ে গেলে আমি এটাকে অ্যাভয়েড করতে পারি। কারণ অথবা যাওয়ার সময় আমি শুনলাম না সেভাবেও অ্যাভয়েড করতে পারি, অথবা আমি কনফ্রন্টেশনে যেতে পারি। মোদ্দা কথা হচ্ছে আই নো দ্য ফিয়ার অ্যান্ড হাউ টু ডিল উইথ দ্যাট ফিয়ার। গেল? অথবা আমার বাবা মেয়েকে এসে আমি ইয়া করতে পারি। কিন্তু আমি তো আসলে গ্রামের যে ছেলেটা অথবা মফস্বলের যে ছেলেটা, যে ছেলেটা মাদ্রাসায় যায়, ও তো আসলে কমপ্লিটলি আদার, অন্য। আই ডোন্ট নো হাউ টু ডিল উইথ হিম। ওয়াই আই ডোন্ট নো হাউ টু ডিল উইথ হিম? বিকজ আই ডোন্ট নো দ্য কালচার। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কালচারালি ও যেহেতু আমার সেম ক্লাসে বিলং করে না, আমার সেম ক্লাসে আসে না, আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে থাকলে যে চায়ের দোকানটায় বসে একসাথে আমার ইয়ার দোস্তের সাথে চা খাই, ও সিগারেট খায় আর আমি চা খাই একসাথে এক খালার দোকানে বসে, আমি তো আসলে ওই দাড়ি টুপি পরা ছেলেটার সাথে চা খাওয়ার কালচারটা আমার ডেভেলপ করে নাই। হাউ ডু আই গেট টু নো দ্যাট পারসন? রাইট? সো right. এই নট নোয়িং দ্য কালচার হচ্ছে আমার কাছে মনে হয় অনেক বেশি ফিয়ারের রিজন, বিকজ আই ডোন্ট নো হাউ টু ডিল উইথ দ্যাট দ্যাট ওই ওই অপরায়ণের সংস্কৃতিটা আসেই ওর থেকে, যে আমি যেহেতু জানি না। এইটা হচ্ছে একটা পার্ট, যে কারণে আমরা শহুরে মধ্যবিত্ত মেয়েরা আসলে ভয় পাই। এবং দাড়ি আওয়ামী লীগ এই ফিয়ারটা জারি রাখতো সবসময় ফর দেয়ার পারপাস, রাইট। অফকোর্স, মানে এটা তো হচ্ছে গিয়ে শুধু আওয়ামী লীগ না, মানে যে কোনো দুষ্টুবুদ্ধির রাজনৈতিক দলই আসলে এই ফিয়ারটা জারি রাখবে। যে কোনো দুষ্টুবুদ্ধির রাজনৈতিক দল যারা হচ্ছে গিয়ে ধরেন এটা, ব্রিটিশ তো আর আওয়ামী লীগ ছিল না, তাহলে ব্রিটিশ আমলে ওরা ওরা ডিভাইড জিয়াকে, এন্ড রুল, তাই না? যেরকম যে তুমি ওকে চেনো না দেখেই, এক্স্যাক্টলি, রাইট। একদম শত বছরের ডিভাইড অ্যান্ড রুল। এখন এই ডিভাইড অ্যান্ড রুলটা হচ্ছে যারা খুব চতুর বুদ্ধি সম্পন্ন রাজনৈতিকেরা, এরা দেখে কি সমাজের মধ্যে কোন কোন সামাজিক বৈশিষ্ট্যগুলো আসলে বিরাজ করে, যেটা হচ্ছে গিয়ে আপনার একই রকম না, ভিন্নতা।
তারা হচ্ছে কনসিয়াসলি সাবকনসিয়াসলি এই ভিন্নতাটা চিহ্নিত করে, এই ভিন্নতাটাকেই তারা হচ্ছে গিয়ে কনফ্লিক্ট হিসেবে হাজির করে। খেয়াল করেন, ডাইভার্সিটি আর কনফ্লিক্ট, দিস টু থিংস আর নট দ্য সেম থিং। আমরা সবাই জানি, বিশেষ করে আমরা বহির্বিশ্বে যারা থাকি, যে ডাইভার্সিটি ইজ দ্য বিউটি রাইট। আর কনফ্লিক্ট ইজ দ্য ফিয়ার অফ হ্যাঁ, প্রেজেন্স। sure. মানে এই ডাইভার্সিটিটাকে যত যে রাজনৈতিক দল যত কনফ্লিক্ট হিসেবে হাজির করতে পারবে, তারা তত সাকসেসফুলি দীর্ঘ সময় পার করতে পারে। একেবারে একদম মানে এটা এক্সিস্টিং, আমরা বছরের পর বছর ধরে একই কাহিনী দেখছি। এবং ধরেন এই যে বহির্বিশ্বে কেন ডাইভার্সিটিকে কনফ্লিক্ট হিসেবে হাজির করে রাজনীতিটা করতে পারে না, কেন আমাদের মতো দেশে অনেক বেশি পারে, তার একটা বড় রিজন হচ্ছে যেটা ওই যে আমি বললাম, যে আমাদের জনগোষ্ঠীটা, রাজনৈতিক জনগোষ্ঠী, রাজনৈতিক যে সত্তা, সেটা এখন ভাবে সেভাবে পরিস্ফুটিত না, রাজনৈতিক সত্তা হিসেবে অ্যাপেয়ার করতে পারে নাই। রাদার দ্যান, যেই কারণে যারাই রাজনৈতিক, যেই শ্রেণীটাই রাজনৈতিক সত্তা হিসেবে ডমিনেন্সিতে আছে, সেই শ্রেণীটাই আসলে রাজনৈতিক দুনিয়াটা ডমিনেট করছে আমাদের দেশের পার্সপেক্টিভ হচ্ছে এটা। যে কারণে বাইরের দেশে এটা দেখবেন না, যে কারণে আমাদের দেশে এটা হচ্ছে দেখা যায়। আচ্ছা, এইবার আমি আসি, যে তার মানে কি কোনো বাস্তবতাই নেই? আমাদের আমাদের দেশের ফান্ডামেন্টালিস্টরা, মৌলবাদীরা কি এখানে নাই? সালাফিস্টরা কি এখানে নাই? অফকোর্স আছে। আছে তো, আছে দেখেই তো সেটাকে ট্রাম্প কার্ড হিসেবে শেখ হাসিনা প্লে করতে পারছে। এখন ধরেন সেটাই বলছি যে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়, সেখানে তো আসলে ধর্মপন্থী রাজনৈতিক দল যারা ছিলেন, সেইখানে তো আসলে একটা কনফ্লিক্টের সিড আছে। তো হুম। সেই কনফ্লিক্টের সিটটাকে আমরা কি করতে পারতাম? আমরা সুন্দর করে ডিল করার মধ্যে দিয়ে ওটাকে আমরা নিউট্রালাইজ করতে পারতাম। সেইটা না করে আমরা কি করেছি? আমরা নার্চার করেছি। ওইটাই আমি বলতে চাচ্ছিলাম, যে এই এই যে কনফ্লিক্টের সিডস, যে সালাফিজম কিংবা হচ্ছে গিয়ে ইসলামিক যে এই যে খেলাফতের স্বপ্ন যারা দেখেন, তাদের সাথে কি আমাদের ধরেন আপনি কি চাইলেই এখন আমাকে বোরখা হিজাব এগুলি পড়াতে পারবেন? কোনো বাপের সাধ্য আছে বাংলাদেশে আসলে এটা পড়াবে আমাকে দিয়ে? কিন্তু তারা তো চায়, আসলে এটা তো তাদের ওয়ান অফ দ্য মেন ম্যান্ডেট। তারা তো মনে করে যে তাদের নারীরা মডেস্ট পোশাক পরবে, রাইট? এখন আমি তো মডেস্ট পোশাক নিয়ে আমার তো বিরাট থিওরিটিক্যাল ডিসকাশন আছে, আমি তো তার সাথে অ্যাগ্রি করবো না। তাহলে ডিসঅ্যাগ্রিমেন্টটা আমাদের আছে। তার মানে হচ্ছে কি, এই ডিসঅ্যাগ্রিমেন্টের যে পয়েন্টগুলো, সেগুলিকে আমি বলছি যে কনফ্লিক্ট অফ, মানে সিডস, সিডস অফ মানে এই কনফ্লিক্ট। ডিসএগ্রিমেন্টটা ম্যানেজ করা যায়, সেটা তো আমরা খালেদা জিয়ার ডিসকাশন থেকেই প্রমাণ করলাম। যে আপনি আপনার মানে আপনি যেটা আমরা শুরুতেই যেটা যে এক্সাম্পলটা ছিল, যে আপনি আপনার নিজস্ব এজেন্সি নিয়ে, বিং ট্রু টু ইয়োর পার্সোনাল আইডেন্টিটি, মানে ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি, আমি আর্মি অফিসারের বউ ছিলাম, আমি এই কাপড় পরবো, আমি আমার মানে ভুরু এভাবে করব, এবং এইটা নিয়েই আমি আমার ইন্ডিভিজুয়াল হয়ে সেটা নিয়েই আমি পলিটিক্স করব, এবং আমার পলিটিক্সের ইসলামিস্ট অ্যালাইরা থাকবে, জামাত মিনিস্টার হবে বা হোয়াট এভার ইয়েটা আর কি। মানে এটা সম্ভব, সম্ভব হ্যাঁ, তো মানে আমি এইটা এইটা আমি বললাম যে এটা যদি আমি শুধু নারীর এজেন্সি, আমি হ্যাঁ, খালেদা জিয়ার ডিসকাশনটা নিয়ে আসতে চাচ্ছি, একদমই একজন নারী তার হ্যাঁ, এজেন্সিটাকে কমপ্লিটলি ধারণ করে সে তার এজেন্সি নিয়ে ওখানে করতে হাজির পারে, হবে। ইটস পসিবল। এক্স্যাক্টলি, হ্যাঁ, এক্স্যাক্টলি। খালেদা কিন্তু জিয়া এই যদি জিন্স পরে ডিসকাশনটা, করতেন তাহলে সেটাও সম্ভব হতো ইন থিওরি। যদি কালকে একজন আজকের যারা এই ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিলেন, তাদের কেউ যদি কালকে নেত্রী হন, অ্যান্ড শি ইজ ওয়ারিং এ মানে জিন্স এবং ফতুয়া, সেটা পরেও তিনি রাজনীতি, মানে ইন থিওরি ইজ পসিবল, রাইট? ইটস ভেরি মাচ পসিবল। ধরেন আমি আমি তো মনেই করি যে বাংলাদেশের যে ইসলামিক চিন্তা ভাবনা যারা আছেন, তাদের অনেকের মধ্যে আমার এই গত 5-6 বছর একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে, এবং খুবই ভালো একটা আগে যে ওই যে চা খাওয়ার সম্পর্ক ছিল না, এখন তো আমি আরামসে যে আসলে দাড়ি টুপিওয়ালা আমার একজন ইসলামিস্ট, একজন মুসলিম পলিটিশিয়ান ভাইয়ের সাথে আরামসে বসে তর্ক করে আলোচনা করে চলে আসতে হবে। এবং অনলাইনে প্রচুর আলোচনা তর্ক হয় তাদের সাথে, এবং নিশ্চয়ই। তাদেরকে আমি যে যত হার্শ ভাষায় আমি যেভাবে কাউন্টার দিতে পারি, এবং তারা অনেকে নেয়ও, আমি হাইলি ডাউট যে আমার কয়জন হচ্ছে গিয়ে আওয়ামী লীগের নারীবাদীরা তাদেরকে এই কাউন্টারটা দিতে পারবেন। খুব Right. রিসেন্টলি তাদের সাথে আমার বড় বড় দ্বন্দ্ব হয়ে গেছে, এবং আমি কিন্তু তাদের মধ্যে ডিসকাশনে ঢুকে যাই, কনফিডেন্টলি ঢুকে যেতে পারি। কেন? কারণ আমার কাছে মনে হয়েছে যে পলিটিক্যালি বা ওই যে রেসপেক্টের জায়গাটা অপর না করে দিয়ে, আদার না করে দিয়ে, তারাই আমাদের সমাজে, তারাও একটি অংশ। আপনি যখন, আমি যখন আমার অংশ হিসেবে তাদের সাথে আলোচনা করব, অনেক বেশি সহজ হয়ে যায়, থিংস নিশ্চয়ই। বিকাম সো মাচ ইজিয়ার। আমি ওইটাই আপনাকে বলতে চাচ্ছিলাম, যে তাহলে শুধু ধর্ম সেন্সে না, তাহলে সালাফিজম বা যে কোনো বিষয়কে ধরেন, আমি যে একদম সালাফিজমই নেই যার সাথে ধরেন আমরা কনফ্লিক্ট ফিল করি, যে তাহলে ধরেন আমরা যখন কনফ্লিক্ট ফিল করছি, যে এইটা আমার রাজনৈতিক মতের জায়গা না, বা সাংস্কৃতিক ভাবে আমি কমপ্লিটলি সাবস্ক্রাইব করি না এই চিন্তাটাকে, যে কারণে আমি একেবারে সালাফিস্টদেরকেই নিলাম। তার মানে বাংলাদেশের সমাজে ওই যে বললাম যে
আপনার ডাইভার্সিটি যে আছে, আবার ডাইভার্সিটি থাকা মানে সিডসও আছে কনফ্লিক্টে। তাহলে কনফ্লিক্টসের সিডস আছে। এখন অ্যাজ এ রেসপন্সিবল পলিটিশিয়ান অর অ্যাজ এ রেসপন্সিবল পলিটিক্যাল দল হিসেবে কি বর্তায়, একটা দায়িত্বশীল রাজনৈতিক দল বা নেতৃত্ব মানেই হচ্ছে তুমি এই কনফ্লিক্টগুলোকে ক্রমাগত রিজলভ করবা, তুমি কনফ্লিক্টগুলোকে বাড়তে দিবা না। তুমি সমাজের মধ্যে কনফ্লিক্ট থাকবেই, ডাইভার্সিটি থাকা মানেই এই কনফ্লিক্টের এলিমেন্ট ম্যাটেরিয়াল সিডস আছে। তাহলে দায়িত্বশীল রিপিট হয়ে যাচ্ছে, মানে হচ্ছে কি আমি এটাকে নিউট্রালাইজ করব। আমি যত বেশি এটাকে নিউট্রালাইজ করব তত বেশি এটা হচ্ছে গিয়ে নিউট্রালাইজ থাকবে। আর আমি চেষ্টা দুষ্টু, করবো যে এটাকে সিনথেসাইজ করতে, যদি সিনথেসাইজ না করতে পারি তাহলে পরে পিসফুল কো এক্সিস্টেন্স এর থেকে যাতে বেশি না হয়। হ্যাঁ মানে আপনি খুবই টেকনিক্যাল সিনথেসিস ইজ টার্মগুলো যদি বেটার। আমি বলি যে হ্যাঁ, পিসফুল কোএক্সিস্টেন্সের আগেও হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং অফ দ্যাট। আন্ডারস্ট্যান্ডিং, এক্স্যাক্টলি, হ্যাঁ, হ্যাঁ। মানে পিসফুল কোএক্সিস্টেন্স তো হবে যে আসলে আন্ডারস্ট্যান্ডিং এ যদি আমরা সেম পেজে থাকি। হ্যাঁ। এখন যে ঘটনাটা ঘটেছে এখানে আমি এক্সাম্পলটা দিব, নাস্তিক ব্লগারদের এক্সাম্পলটা আনতে হবে আমাকে। এখন ধরেন যে তাহলে ওইটাই বললাম যে আর দুষ্টু রাজনৈতিকবিদরা হলে কি করবেন, যিনি দায়িত্বশীল না, যিনি দুষ্টু, তার কাজই হবে হচ্ছে, সহজ ভাষাগুলো আর কি ইউজ করছি আমি, তার কাজই হবে এই কনফ্লিক্টটাকে ক্রমাগত খোঁচাতে থাকবেন, কনফ্লিক্টগুলোকে ক্রমাগত খুঁচাই এই কনফ্লিক্টটাকে জিয়ায়ে রাখবেন, জিয়ায় রেখে এটা নিয়ে তিনি রাজনীতি করবেন, এটা নিয়ে বাণিজ্য করবেন। আরো সহজ করে এক্সাম্পল দিয়ে ধরেন, আমি মনে করছি যে আমার আমার এই কনফ্লিক্টটা, আমি কিন্তু ইসলাম ধর্ম বা চিন্তাটাকে বলছি না যে ক্যান্সার, আমি এটাকে বলছি না ক্যান্সার, স্পেসিফিক করি এই কনফ্লিক্টটা হচ্ছে ক্যান্সার, কনফ্লিক্টটা। হ্যাঁ, অবশ্যই আমাদের ইসলাম ধর্মের মানুষ কিংবা হিন্দু ধর্মের মানুষ মানে ধর্মীয় যে ফিলসফি, ধর্মীয় যে ফিলসফিক্যাল জায়গাটা, এটাকে থাকতেই হবে। আপনি পশ্চিম আর পূব একসাথে করলে হবে না, এটা এক কমপ্লিটলি ডিফারেন্ট ডিসকাশন, ওই ডিসকাশনে আমি না যাই। যে না, sure. আপনি পূর্বে রাজনীতি করতে হলে পূর্বের যে স্পিরিচুয়াল যে ফিলসফিক্যাল জায়গাটা, এইটাকে যদি আপনি রাজনীতিতে অ্যাড্রেস করা মানে ও সালাফিজম নিয়ে একেবারে সালাফিস্টের খেলাফত নাজিল করে ফেলবে, নো, নট দ্যাট। আপনাকে ওটাকে নিউট্রালাইজ করতে হলে মানুষের, পূর্বের মানুষের, আপনি দেখবেন যে পশ্চিমের সাথে কালচারালি আমরা ফান্ডামেন্টাল ডিফার করি কোথায়, আমরা কালেকটিভ সোসাইটি, তারা ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটি। কালেকটিভ সোসাইটির ফান্ডামেন্টালস হচ্ছে স্পিরিচুয়ালি আমরা কানেক্ট করি, ফিলসফিক্যালি আমরা কানেক্ট করি, সমাজের মধ্যে আত্মিক সম্পর্ক থাকে, দার্শনিক একটা অবস্থান থাকে, এবং আমাদের মতো পুরনো সমাজ যেগুলো, সেগুলো দার্শনিক বয়ান একটা বিরাট জায়গা। আপনি বাউল দর্শন বলেন, ধর্ম দর্শন বলেন, এই দার্শনিক জায়গাগুলোকে যদি আপনি রাজনীতি করতে চান, জনমানুষের রাজনীতি, আপনাকে অ্যাড্রেস করতে হবে। কোনোদিনও আপনি আমি সেকুলারিস্ট বলে সমস্ত দার্শনিক জায়গাকে নালিফাই করে দিয়ে, অস্বীকার করে দিয়ে আপনি রাজনীতি করতে যাবেন, ওই যে তখন হচ্ছে গিয়ে কনফ্লিক্টের শুরুটা হয়। হ্যাঁ, যে কথাটা আমি বলছিলাম যে তাহলে কনফ্লিক্ট অফ সিডস কে আপনি যেটা বলেন কোএক্সিস্টেন্স, কোএক্সিস্টেন্স আগে যে আন্ডারস্ট্যান্ডিংটা, ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা, স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা, সেটা কি হবে, সেইটা হচ্ছে এইটা। তখন আমরা ওই যে কলোনিয়াল স্টাডিটা তখন আসে, তখন সামাজিক স্টাডিটা আসে, এত দূর আর যাবো না, একদম ডিফারেন্ট Sure. আলোচনার জায়গা হয়ে বুঝতে যাবে। পেরেছি। তখন ওইটাই আমি বলছি যে তাহলে কনফ্লিক্ট গুলা দেখেন কিভাবে তখন জারি রাখছে রাজনীতিতে। এই কনফ্লিক্ট গুলা হচ্ছে গিয়ে, ধরেন কনফ্লিক্টটাকে আমি বলছি যে আমার শরীরে একটা ক্যান্সার, ক্যান্সার তো প্রথমে একটা সেলে হয়, একদম এক শরীরে তো হামলে পড়ে ঝাঁপায় পড়ে না, তাই না? তাহলে আমি যদি সমাজ ধরি, একটা হিউম্যান বডিকে যদি, অর্গানকে, একটা সোসাইটি, লেটস লেটস সমাজটাকে আমরা একটা মানুষ হিউম্যান বডির সাথে তুলনা করি, তাহলে হিউম্যান বডির ডিফারেন্ট ডিফারেন্ট অর্গান হচ্ছে সমাজের মধ্যে বিদ্যমান, ডিফারেন্ট ডিফারেন্ট ডাইভার্সিটি, ডিফারেন্ট ডিফারেন্ট ডাইভার্সিফাইড কমিউনিটি হচ্ছে কি সমাজের মধ্যে একটা হিউম্যান বিং এর যে বডিগুলো থাকে সেখানে। মনে করেন এই কনফ্লিক্ট গুলো হচ্ছে একটা একটা এক্সিস্টেন্স কনফ্লিক্ট হচ্ছে একটা ক্যান্সার। তাই আমার যখন ক্যান্সার হয় তখন আমি কি করি, ওই ক্যান্সারটা ট্রিটমেন্ট করি, রাইট? রেডিয়েশন দিই, রেডিয়েশন দিই মানে কি, যখন আমি দেখি অপারেশন করে আমি সরাই ফেলতে পারছি না, তখন জিনিসটাকে আমি নিউট্রালাইজ করে রাখি, যেন এটার বাড়তে না পারে, হুম। ক্রমাগত এটাকে নিউট্রালাইজ করে রাখি। এখন নিউট্রালাইজ করার ওয়ে কি, আমি যদি 2013 থেকে আরো স্পেসিফিক ভাবে আপনাকে উদাহরণ দেই, আমার রাজনৈতিক বোধটা একদম কমপ্লিটলি বলি, আমি একজন গর্বিত অ্যাগনস্টিক মানুষ। আমি ভাই আপনাদের মতো ধার্মিক হইতে পারি নাই, এটা ধরে নিতে পারেন আমার সীমাবদ্ধতা, কিন্তু এটা আমি মনে করি এটা পরিচয় দেওয়ার মধ্যে থেকে আমার কোনো সংকট নাই। অ্যাট দ্য সেম টাইম নিজেকে সেকুলার এবং অ্যাগনস্টিক বলার মধ্যে দিয়ে কোনো ধর্মকে অসম্মান করার কোনো রাইট আমার জন্মায় না। যেই মুহূর্তে আমি মনে করি যে আমি একজন পলিটিক মানুষ, সেই মুহূর্তে আমার দায়বর্তায় সমাজের মধ্যে বিদ্যমান যে দার্শনিক অবস্থানগুলো আছে, যে ধর্ম দর্শন এক্সিস্ট করে, যে সাংস্কৃতিক দর্শন এক্সিস্ট করে, একজন পলিটিক ব্যক্তি হিসেবে এই প্রত্যেকটা দর্শনকে রেসপেক্ট করা,
এবং অপরায়ণের রাজনীতিটা না করা আমার দায়ে বর্তায়। এই দায়টা আমি কোত্থেকে ফিল করলাম? বিকজ আই এম এ পলিটিক পার্সন। এখন খেয়াল করেন আপনি যে আমি কিন্তু নিজে ব্লগার আন্দোলনের সাথে ইনভলভ ছিলাম। ব্লগার হত্যার সময় যেই পরিমাণ মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে আমরা গেছি, কারণ খুব কাছের কিছু মানুষ, ওই 86 জনের যে আপনার লিস্ট করা হলো তার মধ্যে আমার নিজের খুব কাছের বন্ধু বান্ধব ছিল। সো ওই ট্রমাটা আপনাদের বুঝাইতে পারবো না। আমার এই রিয়েলাইজেশনটা আসলো কোত্থেকে? আই হ্যাভ সিন দ্য ব্লু প্রিন্ট বিহাইন্ড দ্য, এই হত্যাকাণ্ডের পিছনে ব্লু প্রিন্টটা তখনই দেখেন। আপনি তসলিমা নাসরিনের সাথে আমার পার্থক্য কি? তসলিমা নাসরিন নারীবাদী, তসলিমা নাসরিন হচ্ছে গিয়ে আপনার নাস্তিক, আমিও সে সেম নাস্তিক ঘরানা থেকে। এখন হুমায়ুন আজাদ এবং তসলিমা নাস্তিক যে নাস্তিকের প্রমোট করা, আর আমরা যে তাদের যে সেকুলারিজমের প্রমোট করা, আর আমরা যে সেকুলারিজমের কথা বলছি, এই দুটো কোনোদিনও এক না। বাঙালি মধ্যবিত্ত শহুরে, ঢাকাই শহুরে মধ্যবিত্ত যেটা করলেন 90 দশকে আসলে, যখন তসলিমা নাসরিন এবং হুমায়ুন আজাদ এই পশ্চিমা ঘরানার সেকুলারিজম এবং নাস্তিক্যবাদকে পরিচয় করিয়ে দিলেন, যে নাস্তিক্যবাদ এবং সেকুলারিজমটা আসলে আমার কনটেক্সটের সাথে যায় না। আমার যে পলিটিক্যাল এজেন্সি, আমার বলতে আমি বুঝাচ্ছি যে পূর্ব এশিয়ায় সাবকন্টিনেন্টাল যে পলিটিক্যাল কন্ডিশন, তার মানে এখানে ব্রিটিশ কলোনিয়াল পলিটিক্যাল কন্ডিশন আছে, এখানে হচ্ছে গিয়ে রাজনৈতিক দার্শনিক পলিটিক্যাল কন্ডিশন আছে। সেইখানে যখন আপনি পশ্চিমের কতগুলা কনসেপ্টকে ট্রান্সলেট করে নিয়ে হাজির হলেন এবং ক্যাম্পেইন করতে থাকলেন, এবং আপনার ওই চিন্তার পক্ষে অসংখ্য লোক সাবস্ক্রাইব করতে থাকলো, এবং সেই কেন্দ্রিক আপনি শহুরে মধ্যবিত্তের একমাত্র ওই ওই আপনার প্রিভিলেজটা ছিল যে এই যে পশ্চিমা, ওইটা একটা ফ্যাশনও, কিন্তু ওইটা একটা স্টাইলও, তো ওইটা দ্যাটস এ লাইফস্টাইল, দ্যাটস কমপ্লিটলি অনেক বেশি দার্শনিক অবস্থানের চেয়ে সেকুলারিজম, নাস্তিক্যবাদ, আমাদের ঢাকা শহর কেন্দ্রিক যে নাস্তিক্যবাদ, নারীবাদ, এগুলি কমপ্লিটলি লাইফস্টাইল। আপনি বাংলাদেশের ঢাকা শহর কেন্দ্রিক, আমি বলি ঢাকাই নারীবাদ, ঢাকাই নারীবাদ যতখানি লাইফস্টাইল, কোনোদিনও ততখানি পলিটিসাইজড হতে পারেনি, কোনোদিনও ততখানি দার্শনিক না। মানে এটা কখনোই দার্শনিকও না, পলিটিসাইজ না, ইটস কমপ্লিটলি লাইফস্টাইল ফেমিনিজম, ইটস কমপ্লিটলি লাইফস্টাইল সেকুলারিজম, ইটস এ কমপ্লিটলি লাইফস্টাইল এথিজম। প্রত্যেকটা জিনিসকে তারা লাইফস্টাইলে এনে ন্যারো ডাউন করে ফেলেছে, এবং এই লাইফস্টাইলের সাথে দায় বা দায়িত্বের সম্পর্ক নাই। তাদের লাইফস্টাইলের সাথে হচ্ছে কি কমপ্লিটলি আপনার একটা সুবিধাবাদী ট্রেন্ড আছে। আমাদের বাঙালি মধ্যবিত্তের, আবার বাঙালি মধ্যবিত্তে না, মিডল ক্লাস, এনি রাষ্ট্রে দেখবেন মিডল ক্লাস মধ্যবিত্তের সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে তারা সুবিধাবাদী। আমরা সুবিধাবাদী হই একদম, আপনার ফাইন্যান্সিয়াল মানে শ্রেণীগত চরিত্রের কারণেই মধ্যবিত্ত সুবিধাবাদী। তারা কি করেছে? বাঙালি শহুরে মধ্যবিত্ত যখন আপনার সেকুলারিজমকে ট্রান্সলেট করেছে তাদের নিজের প্রয়োজনে, সুবিধাবাদী একটা চরিত্র দিয়েছে। বাঙালি নাস্তিক্যবাদকে যখন হচ্ছে গিয়ে ট্রান্সলেট করেছে আপনার হুমায়ুন আজাদ কিংবা তসলিমা নাসরিনের নেতৃত্বে, ওটাকে কমপ্লিটলি হচ্ছে গিয়ে আপনার একটা সুবিধাবাদী চরিত্র দিয়েছে। এই সুবিধাবাদী চরিত্রটা কিছু করার ছিল না, তাদের শ্রেণী বৈশিষ্ট্যের কারণেই কনভার্টেড হয়ে, ট্রান্সলেটেড হয়ে, যখন তারা নিজেদের শ্রেণীতে ওটাকে অ্যাডাপ্ট করেছে, একটা সুবিধাবাদী চরিত্রটা দিয়ে দিয়েছে। প্রত্যেকটা ভার্সন আপনি দেখবেন, এমনকি মার্কসিজমকেও যখন আপনার মধ্যবিত্ত শ্রেণীটা নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করে ফেলেছে, একটা সাংঘাতিক সুবিধাবাদী চরিত্র দিয়ে দিয়েছে, যেই কারণে প্রত্যেকটাকে ন্যারো ডাউন করে লাইফস্টাইলে নিয়ে গেছে। কারণ যখনই তারা লাইফস্টাইলে নিয়ে যেতে পেরেছে, তখনই হচ্ছে গিয়ে এটা তাদের জন্য একটা সুবিধাবাদী চরিত্র দেওয়া সম্ভব হয়েছে। যেমন ধরেন ব্যক্তিগত যৌন চর্চা যদি আপনি দেখেন, ব্যক্তিগত যৌন চর্চাকে আমি, আমার ভালো লাগে তাই আমি বহুগামী, এটা কোনোদিনও বলবে না। আমি আর ভালো লাগে এটা বহুগামী বলার আগে অনেকগুলো তথ্য দিয়ে তারা এটা জাস্টিফাই করবে। আমার ভালো লাগে তাই আমি জিন্স শার্ট পরি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ধরেন বাংলাদেশের তো জিন্স শার্ট মডেলরাও পরে সিম্পলি, এবং মডেলরা, বাংলাদেশের মডেলরা এখন অনেক অ্যাপেলিং। ধরেন আপনি গুলশান, বনানী বা ঢাকার শহরে যদি যান, অনেক নর্থ সাউথের অনেক অ্যাপেলিং পোশাক আশাক ওরা পরে যায়। কিন্তু এই মেয়েগুলাকে দেখবেন না, বলে যে আমি নারীবাদী তাই পরি। আরে আমার ভালো লাগে, আমার ফ্যাশন করতে ভালো লাগে, গ্ল্যামার করতে ভালো লাগে, তাই আমি পরি। আমি এদেরকে অনেক বেশি ওয়ে রেসপেক্ট করি, কিন্তু আমি নারীবাদী তাই আমি এই পোশাকটা পরি। এই চিন্তার মধ্যে সমস্যাটা কি, যে তার মানে তুমি নারীবাদকে কমপ্লিটলি তোমার লাইফস্টাইলে নিয়ে গেলা। নারীবাদ, দিস কনসেপ্ট অফ নারীবাদ ইজ আ পলিটিক্যাল কনসেপ্ট। এটাকে তুমি যখন নিবা, এটার একটা পলিটিক্স আছে পিছনে, এটার একটা, তার মানে তুমি একটা পলিটিক্যাল পার্সন, ইউ আর এ পলিটিসাইজ করার ফলে তুমি নারীবাদী হয়েছো। এটা শুধুমাত্র তোমার লাইফস্টাইলে তো আসতে পারে না। এখন এটা লাইফস্টাইলে কেন নিয়ে আসে তারা? কারণ সুবিধাবাদী। বাঙালি মধ্যবিত্ত তো, আমি তো বাঙালি মধ্যবিত্তের এক সুবিধাবাদী চরিত্র তো আমি ধারণ করি, যেই কারণে হয় কি, আমি যখনই হচ্ছে নারীবাদকেও আমি আমার মধ্যবিত্ত চরিত্রের মধ্যে নিয়ে আসি, ঠিক যেই যেই কাজ করলে আমার মধ্যবিত্তের লাইফস্টাইলে সুবিধাজনক হয়, সেই সেই কাজে আমি নারীবাদ করি।
যেই যেই কাজ করলে আমার মধ্যবিত্তের আপনার সুবিধাজনক লাইফস্টাইলের বাইরে আউটস্টেপ করতে হয়, সেই সেই কাজ তখন আমি যে ওইখানে যে আমার নারীবাদটা হারায় যায়। হ্যাঁ, এখন এইটা হ্যাভিং সেইড দ্যাট, এটা আমি বললাম যে বাঙালি শহুরে মধ্যবিত্তের নারীর যে শ্রেণী চরিত্র, সেই শ্রেণী চরিত্রটাকে বললাম যে বাঙালি শহুরে মধ্যবিত্তের যে নারীবাদ, যেটা ঢাকাই যে নারীবাদ, আমি আরো স্পেসিফাই করে আসলে এটাকে ঢাকাই নারীবাদ বলতে চাই। ঢাকাই যে নারীবাদ, ঢাকাই নারীবাদ কমপ্লিটলি বাঙালি শহুরে মিডল ক্লাস মধ্যবিত্তের নারীবাদের সুবিধাবাদী চরিত্রটা পুরোটা ধারণ করে তারা, এবং সেই অনুযায়ী করতে পারে। যেই কারণেই তারা হচ্ছে গিয়ে আপনার পোশাকের রাজনীতির বাইরে বেরোতে পারে না, পোশাকের আলোচনার বাইরে বেরোতে পারে না, যে কারণে দেখবেন তাদের আলোচনার মধ্যে শ্রেণী নাই। হ্যাঁ, তারা নিজেদের শ্রেণী নিয়ে যত বেশি হচ্ছে কি সোচ্চার, কোনোদিনও হচ্ছে গার্মেন্টস শ্রমিক নিয়ে শ্রেণী নিয়ে তত বেশি সোচ্চার না। কোনোদিনও হচ্ছে, যেই কারণে আপনার দেখবেন যে ভোটের অধিকার পাওয়ার জন্য একটা মেয়ে গ্যাং রেপ হইতে পারে, এটা কল্পনাই করা যায় না বিংশ শতকে এসে, সেটা নিয়ে তারা সোচ্চার হয় না। বেগমগঞ্জে যখন হচ্ছে ছাত্রলীগে তারা ধর্ষণের শিকার হয়, তখন তারা ডাউটফুল হয়। কারণ হচ্ছে এটা তার শ্রেণী চরিত্রের সাথে যায় না। তো তার শ্রেণী যে সংস্কৃতি আছে, তার শ্রেণী যে চেতনা আছে, সেইখানে তো আসলে এটা স্টেপ ইন করতে পারছে না। ওইখানে তো তার হচ্ছে গিয়ে আবার দেখবেন যে এখানে যে কনফ্লিক্ট শব্দটা আবার আসে, যে তাহলে যখন তারা হচ্ছে গিয়ে আওয়ামী লীগের বিরোধী মতবাদ যদি যেতে হয়, তাহলে ওটা তার কিন্তু শ্রেণী চরিত্রের সাথে কনফ্লিক্টিং পজিশনেও চলে যায়। এবং যে কোনো কনফ্লিক্টিং পজিশন, তো বিশেষ করে পলিটিক্যাল কনফ্লিক্টিং পজিশন, তো আরাম দেয় না তো আমাকে। যেমন ধরেন আপনি এখন বা শামা আপার সাথে, মির্জা ফখরুল শামা আপার সাথে আমার একটা খুব ভালো বন্ধুত্ব আছে, রাইট? এখন শামা আপার সাথে বন্ধুত্বের কারণে আমি যদি চিন্তাগতভাবে কোনো কনফ্লিক্টে চলে যাই, এটা কিন্তু আমাকে আরাম দেয় না, ভালো লাগে না। আমার আব্বার সাথে বা আমার বোন, তারা হচ্ছে আওয়ামী লীগ করে, আর গত 3-4 মাস আমার ভালো করে কথাবার্তা হয় না, কারণ একটা সাংঘাতিক পলিটিক্যালি কনফ্লিক্টিং সিচুয়েশন আছে আমি। তো এটা কি আমাকে ভালো বোধ দিচ্ছে নাকি? দিচ্ছে না তো। তাহলে পলিটিক্যাল কনফ্লিক্টের একটা মেন্টাল ডিসকমফোর্ট আছে না, সাংঘাতিক মেন্টাল ডিসকমফোর্ট আছে। তো প্রতিনিয়ত এটা আপনার মধ্যে একটা ইমোশনাল তাড়না তৈরি করে, যাতনা তৈরি করে, যন্ত্রণা তৈরি করে। এইটা আপনাকে ক্রমাগত একা করে দেয়। লোনলিনেসের একটা পেইন আছে না? তাহলে পলিটিক্যাল লোনলিনেস আপনাকে দুর্বল করে দেয়। তো বাঙালি মিডল ক্লাস যেই কারণে হচ্ছে শ্রেণী চরিত্রের বাইরে স্টেপ আউট করে না, তার একটা বড় রিজন হচ্ছে একা হওয়ার ভয়, অপরায়ণের ভয়। ওই যে আইডেন্টিটি ক্রাইসিসটা বললাম, যে পলিটিক্যাল যখন আইডেন্টিটি ক্রাইসিস থেকে বেরোয় যেতে হবে, মানে পলিটিক্যালি যখন বেরোয় যাবে, তার শ্রেণী চরিত্রের থেকে আর দর্শনের থেকে তা আলাদা হয়ে যাবে। তা ওইটার মধ্যে একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয় না, যে এই যে একাকিত্বের ভয়, এটা তো আমাকে দুর্বল করে দেয়। কটা মানুষকে আপনি পাবেন যে ওই লেভেলে বোল্ড ক্যারেক্টার আছে, যে একা আমি দাঁড়ায় গেলাম, যা বুঝলাম সেটা নিয়ে করলাম? একা তো মানুষকে দুর্বল করে। আবার এইখানে আপনি দেখেন যে আমরা তো আসলে কালেকটিভ সোসাইটির আউটপুটও। তো যেই কারণে কালেকটিভিজমটা এখানে কিন্তু একবার একটা কালচারালি ওই কালেকটিভিজমটা রোলও প্লে করে। যেই কারণে ধরেন আমি আমি তো আবার আমার নিম্ন শ্রেণীর সাথে, গরিব শ্রেণীর সাথে তো কালচারালি কানেক্ট করি না। যেই কারণে এই এই সমস্ত ভয় ভীতির জায়গাগুলো হচ্ছে এখানে কাজ করে, যেটাকে আমি বললাম আপনার, যে ফিয়ার অফ নট নোয়িং এবং আইডেন্টিটি ক্রাইসিস। এই দুইটার এতক্ষণে ভাষা দিলাম। এইবার আসেন আপনি আরো স্পেসিফিক, তাহলে আওয়ামী লীগের নারীবাদীরা আছে না, নাম দিয়ে আমি আপনাকে বলতে পারবো। যেমন ধরেন, এই যে আমি ভুলে ভুলে গেলাম, আমাদের শিক্ষক নেটওয়ার্কে যে কালারিং করলো সাদিয়া নাসরিন, কিংবা হচ্ছে গিয়ে লিনা পারভিন, এই ধরনের, কিংবা শাশ্বতী বিপ্লব। আওয়ামী লীগের এরকম বোল্ড কতগুলা আওয়ামী নারীবাদী আছে না? আছে তো। তাহলে তাদের চরিত্র কি? আবার কতগুলো ধরেন একদম প্রতিষ্ঠিত নারীবাদী আছে, যারা পোর্টাল চালায়। একসময় আমারও খুব ভালো ধরো সম্পর্কের প্রয়োজনে প্ল্যাটফর্মের জায়গা আমরা শেয়ার করতাম, যারা দেখবেন মুখে বলেন না যে তারা আওয়ামী লীগ, কিন্তু আলটিমেটলি আওয়ামী লীগের পারপাস সার্ভ করে, এইরকমের কিছু আছে না? তাহলে এই ক্যারেক্টারাইজেশনটা আবার কি? সেটাকে আমি আবার ধরেন বাঙালি মানে শহুরের ঢাকাই নারীবাদীর মধ্যেও আমি আবার দুভাগ করছি। এক ভাগ হচ্ছে কালচারালি জেনে বুঝে না বুঝে আপহোল্ড করছে আওয়ামী লীগের রাজনীতিতে, আর এক ভাগ হচ্ছে সচেতন ভাবে করছে। তাহলে এই যে সচেতন ভাবে করছে, এইখানে হচ্ছে কি আমি আবার বলতে চাই যে নারীর এজেন্সি কিন্তু একটা রোল প্লে করে। দুষ্টু নারী কি নাই? নিশ্চয়ই। আপনি যদি নারীর এজেন্সিকে আপনি অ্যাডমিট করেন, আপনাকে এটাও মানতে হবে যে দুষ্টু নারীও আছে, শয়তান নারীও আছে, ভিলেন নারীও আছে। তাহলে গেম অফ থ্রনের সার্সি ক্যারেক্টারটাও ট্রু। গেম অফ থ্রন যারা দেখেছেন তাদের মধ্যে ডিনারিয়াসের মতো ক্যারেক্টারও যে ট্রু, তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনা। তাহলে নারী মাত্রই এই যে আমরা সেইন্ট ভালো ঘরের মধ্যে রেখেছি, মেয়েরা খারাপ কাজ করতেই পারে না, ওই আমাদের ইউটোপিয়া কনসেপ্ট থেকেও বেরোয় আসতে হবে। সেই রোলই প্লে করছে। তাহলে অমি রহমান পিয়াল যে রোলটা প্লে করছে, একই রোল প্লে করছে নারীবাদী সাদিয়া নাসরিন, রাইট? তার মানে এখানে আপনাকে তাহলে ওইটাই বুঝতে হবে, তার মানে বাঙালি মধ্যবিত্তের যে লাইফস্টাইল
ফেমিনিজমের যে সংজ্ঞায়ন, সেই সংজ্ঞায়নটা কিন্তু দেখেন সাদিয়া নাসরিনের মতো একজন এটিমার বা আওয়ামী লীগের এম্পাথাইজার করতে আপনাকে আটকাচ্ছে না। তার মানে দেখেন ঢাকায় নারীবাদের সংজ্ঞা ফ্যাসিস্ট হওয়াকে আটকাচ্ছে না, সেটাকে অফল হচ্ছে। ওইটা কেন? ওইখানে আবার আমি নারীর এজেন্সিকে ক্রেডিট দিচ্ছি যে দুষ্টু নারী হইতে পারে, তোমরা এটা মাইনা নাও, রিয়ালিটি মাইনা নাও যে দুষ্ট নারী হইতেই পারে। নারী মানেই তোমাকে নারীবাদী হইলে শয়তান হবে না, হইতে পারে না, এই ইউটোপিয়া থেকে বের হয়ে আসতে হবে। তার মানে নারীরাও নারীবাদের নাম নিয়েও চূড়ান্ত রকমের রাজনীতি যে করতে পারে, চূড়ান্ত রকমের ব্যবসা যে করতে পারে, তার প্রমাণ হচ্ছে এইটা যে বাংলাদেশে এখন এদের মধ্যে আবার ভাগ আছে। অনেকে শেখ হাসিনা থেকে ছোট ছোট ফান্ড পেয়েছে, তারা ছোট ছোট এনজিও করে। ওই যে যেমন করে আপনি দেখেছেন যে আমরা সাংবাদিকরা যেমন করে তাদের অ্যাড ফান্ড চালিয়েছে, ওরকম নারীবাদীরাও আওয়ামী লীগের কাছ থেকে ফান্ড নিয়ে নারীবাদের এজেন্সি খুলেছে, নারীবাদী প্রতিষ্ঠান খুলেছে, তো ছোট ছোট এনজিও চালিয়েছে, ছোট ছোট এনজিও করেছে, পোর্টাল করেছে, এন্ড ইউ নিড টু অ্যাডমিট দ্যাট। তাহলে নারীবাদের চরিত্রায়নের মধ্যে দিয়ে তোমার বুঝতে হবে যে আচ্ছা কোনটা তাহলে হচ্ছে কি তোমার আসলেই নারীর অধিকারের পক্ষে কথা বলতে পারে, শ্রেণী চরিত্রটাকে আপহোল্ড করতে পারে, আর কোনটা হচ্ছে গিয়ে আওয়ামী লীগের পক্ষে রাজনীতির বয়ান নির্মাণটাকেই তারা নারীবাদ মনে করে। এই পার্থক্যগুলো আমাদেরকে বুঝতে হবে। অনেক লম্বা করে আপনার কোশ্চেনে অ্যান্সার দিয়ে দিয়েছি। কতক্ষণ হলো আছি আমরা অনলাইনে আমরা জ্যোতি? 1 ঘন্টার অনেক উপরে চলে গেছি। ওরে সর্বনাশ! কিন্তু আমাদের তো এটা তো আলাপ, তো দিস ইজ নট এ মানে ইন্টারভিউ বা ইয়ে আর কি, এটা তো আলাপ, এবং আলাপ কন্টিনিউ করবে। মানে আমাদের যে ব্রেইন কনভারসেশন, আমাদের ফিলোসফিটাই হচ্ছে যে আমরা একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে ইন ডেপথ কথা বলবো। আজকে হয় 1 ঘন্টা হয়ে গেছে, আজকে হয়তো আমাদের এখানে শেষ করতে হবে, বাট আমরা আবার ফেরত আসবো। আম, আপনার এইখানে সাথে আমি আমি তাহলে একটু ছোট করে বলি যে যেই আলোচনাটা আমি করতে চাই, আজকে মাঝপথে থেমে গেছি, যে তাহলে এই যে আমি বলছি, বা ধরেন ধরেন অ্যাজ এ সেকুলার, হ্যাঁ, একজন সেকুলার হিসেবে আসলে ধর্মপন্থীদের সাথে আমার সম্পর্কের জায়গাটা কি হবে? আপনি যে শব্দটাকে কোএক্সিস্টেন্স বললেন, আমি যে শব্দটাকে ধরেন বললাম যে কোএক্সিস্টেন্সেরও আগে স্পিরিচুয়ালি ফিলোসফিক্যালি আমাদেরকে একটা জায়গায় তো আসতে হবে। তাহলে সেই জায়গা থেকে একদম আপনি যদি আমাকে কোনো আরেকদিন সুযোগ দেন যে তাহলে ধর্মপন্থীদের সাথে সেকুলারদের সম্পর্কের ধরনটা কি হবে, ধর্মপন্থীদের সাথে সেকুলারদের রাজনৈতিক সম্পর্কের ধরনটা কি হবে, কেনই বা হবে, এই আলোচনাটা আমি আসলে করতে চাই। যে এই যে বললাম অবশ্যই যে নিউট্রালাইজ করে ফেলা, যে কি কারণে আমরা যদি কনফ্লিক্টটা যদি ক্যান্সার হয়, বা কিভাবে তাহলে যেই কারণে যে ধরেন আমি এখন পর্যন্ত আমি মনে করি যে ব্লগার হত্যাকে কেন্দ্র করে 2013-14 সাল থেকে আসলে ওই ওই বাংলাদেশ লেফট রাজনীতি বা মুক্তমানা বা তথাকথিত এদের কাছ থেকে যে দূরত্ব বা তাদের রাজনীতিটা পড়তে চেষ্টা করা, তখন থেকে আমার আসলে শুরু যে ভুলটা আসলে কোথায় করছি, আমরা সমস্যাটা কোথায় করছি। নিশ্চয়ই এই যে শত্রু হিসেবে চিহ্নিত করা আমার নেইবারকে, শুধুমাত্র এই কারণে যে সে ভিন্ন ধর্মাবলম্বী, তার একটা ভিন্ন দার্শনিক এবং স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে, শুধুমাত্র মানে দার্শনিক এবং আত্মিক একটা ভিন্ন আন্ডারস্ট্যান্ডিং এর কারণে তাকে শত্রু হিসেবে চিহ্নিত করা, ওই রাজনীতিটাকে আমি যেভাবে পড়েছি সেইটা নিয়ে একদিন একটু আপনার সাথে বসতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা তো এটা নিয়ে কথা বলবো। এটা একটা জিনিস। আরেকটা জিনিস নিয়ে কথা বলতে চাই আপনার সাথে, আমরা মানে আমি, আপনি এবং অন্য আমরা গেস্ট ইয়ে করতে পারি। সেটা হচ্ছে আপনি যেটা বললেন শুরুতে, আপনি বলেছিলেন যে মধ্যবিত্ত। সো ফারুক ওয়াসিফ একটা জিনিস লেখেন, এই জিনিসটা উনি ওনার মতো করে লিখেছেন, আমি আমার মতো করে ইকোনমিক ইয়ে থেকে, সেটা হচ্ছে যে রাইজ অফ দ্য নিউ মিডল ক্লাস বাংলাদেশে গত 30-40 বছরে, স্বাধীনতা উত্তর বাংলাদেশে, পার্টিকুলারলি 90 উত্তর বাংলাদেশে একটা নতুন মানে, এখানে আমি নিউ মিডল ক্লাস বলতে আমি যেটা মিন করছি সেটা হচ্ছে যে আপনার ফ্রম ইকোনমিক পার্সপেক্টিভ, যে একটা নিউ ক্লাস যাদের জন্ম হচ্ছে, যাদের হয়েছে, যাদের সেই সেভিংসটা আছে, ফাইন্যান্সিয়াল সেভিংসটা আছে, সেটা রেমিটেন্স থেকে আসতে পারে বা হোয়াট এভার, কোন থেকে আর কি। হ্যাঁ, এই যে নিউ মিডল ক্লাস, এই নিউ মিডল ক্লাসেরও একটা নিউ কালচার হচ্ছে নিশ্চয়ই। সেইটা নিয়ে একটা কথা, পিসফুল কোএক্সিস্টেন্স অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, এটা একটা থ্রেড। এই নিউ মিডল ক্লাস তারা কিভাবে কালচার ইয়ে করছে যেটা আপনি বললেন, সেটা একটা থ্রেড। অ্যান্ড আই ওয়ান্ট টু অলসো লুক টু দ্য ফিউচার। একটা আমাদের জুলাই আপরাইজিং এর, মনসুন রেভলিউশন, শ্রাবণ বিপ্লবের একটা খুব স্ট্রং ইমেজ, এই ছবিটা আমি এখন আর খুঁজে পাচ্ছি না, কিন্তু জুলাইয়ে খুব ইয়ে ছিল। এটা বোধহয় আন্দোলনের দ্বিতীয় বা তৃতীয় দিনে, একদম ওই জুলাই 14, 15, 16 ওই সময়ের আম, আইদার জাহাঙ্গীরনগর অথবা ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়েদের হল থেকে মেয়েরা বার হয়ে আসে ছাত্রলীগকে বার করে দেওয়ার। দুটো মেয়ে বার হয়ে আসে একদিক, পাশাপাশি একজন কালো বোরখা পরা, বোরখা হ্যাঁ, আর মানে একজন বোরখা, জিন্স আমি পরা। একদম
মানে হ্যাঁ, পুরো বলতে জাহাঙ্গীরনগর হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রীতিলতা হল আমার একদম হলের, এটা হচ্ছে গিয়ে কৃতিত্ব। যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইদার প্রীতিলতা হল অথবা জাহানারা ইমাম হল, একটা জিন্স পরা একজন মেয়ে, হচ্ছে একটা পুরো বোরকা পরা বোরকা মেয়ে। পরা, একদম, পাশের মেয়েটাই আপনার জিন্স ফতুয়া পরা। জিন্স পরা, তো একদম এই যে আপনার একদম। মানে যেটা বলছেন যে পলিটিক্স অফ আদার, ফিয়ার অফ আদার, এই দুইজনেই তো একজন আরেকজনকে ভয় পেত, এবং সেই ভয়টাই তো আওয়ামী লীগ টিকে রেখেছিল। সেই ভয়টা আওয়ামী লীগ, মানে দুষ্টু পলিটিক্স, আপনার ভাষায় যেটা বললেন দুষ্টু রাজনীতি, যে এই ভয়টা কনফ্লিক্টটা খুঁচিয়ে ইয়ে করা, ওই টু মি ওই ইমেজটা হচ্ছে আপনার এই ভয়ের বিরুদ্ধে। যে আমি এবং আপনি, আমরা দুজনে নট অনলি পিসফুলি কোএক্সিস্ট করছি, আমরা দুজনে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং এ আসতে পেরেছি যে আমাদের আমাদের পলিটিক্যাল এনিমি হচ্ছে হাসিনা রেজিম, এবং তাদের যে আপনার মানে ফুড সোলজার্স যারা ছাত্রলীগের। সো সেই পজিটিভ নোটে আজকে আমরা অনেকক্ষণ কথা বললাম। আজকের আলাপটা আমরা সেই পজিটিভ নোটে শেষ করি, কিন্তু দের আর মেনি মোর থিংস টু টক অ্যাবাউট, যেটা নিয়ে আমরা ফেরত আসবো। অসংখ্য ধন্যবাদ জ্যোতি ভাই আজকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি কথা বলতে দিলে প্রচুর কথা বলি। অসংখ্য ধন্যবাদ। ওকে, জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। লেট মি এন্ড দ্য ওয়ালাইকুম রেকর্ডিং। আসসালাম।